মেলায় ঘুরতে গিয়ে একটা মেয়ের উপরে নজর আটকে গেল। মেয়েটার দিকে হা করে তাকিয়ে আছি। মেয়েটার হাসিটা যেন কলিজা ছিদ্র করে অপর প্রান্ত দিয়ে বেরিয়ে গেছে। এমন সুন্দরী ললনা এর আগে আমি কখনো দেখিনি। এক কথায় বলতে গেলে হুড়পড়ি। এমন সময় তিশান ডাক দিয়ে বলে, আরে দোস্ত, মেয়েটা তো চলে যাচ্ছে। তিশানের কথায় হুঁশ ফিরে আসলো। হ্যাঁ তাই তো, মেয়েটা তো চলে যাচ্ছে। এখন কি করা যায় বন্ধু? মেয়েটা তো কলিজায় দাগ লাগিয়ে দিয়েছে। তিশান চল একটা কাজ করি, মেয়েটার পিছু নেই। ওকে চল। আমি আর তিশান মেয়েটার পিছু নিলাম। মেয়েটা মেলায় ওর বান্ধবীদের নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কলিজাটা বারবার খালি মোচড় দিচ্ছে। ইচ্ছে করছে এখনই গিয়ে ভরা মজলিসে সবার সামনে প্রপোজ করি, কিন্তু না, তা করা যাবে না। এভাবে প্রায় 30 মিনিট মেয়েটার পিছু নিলাম। মেয়েটা হয়তো কিছু টের পেয়ে গেছে। হঠাৎ দেখি মেয়েটা আমার দিকেই আসছে। বন্ধু এখন কি করব? মেয়েটা তো আমার দিকেই আসছে, কিন্তু তিশানের কোনো সারা শব্দ নাই। পাশে ফিরে দেখি বেটা পালিয়েছে। এখন তো বুক ধুপধুপ ধুপধুপ করছে। শালা কি স্বার্থপর বন্ধুরে, বিপদের সময় লেজ গুটে পালিয়েছে। মামুর বেটা, একবার সুযোগ পাই তোমাকে স্বার্থপর বন্ধুর পরিচয় আমিও দিব। মেয়েটা একদম আমার কাছে চলে আসে। এই ছেলে, কি সমস্যা তোমার? কোথায় কি সমস্যা? এই কথা ঘুরাচ্ছিস কেন রে তুই? সমস্যা যদি নাই থাকে তাহলে আমার পিছু কেন নিচ্ছিস? আমি চুপ করে রইলাম। কি রে, কথা বলছিস না কেন? এত সময় তো আমার পিছু পিছু ঠিকই ঘুরঘুর করেছিস, এখন কথা বলতে সমস্যা কোথায়? আসলে সত্যি বলতে কি, প্রথম দেখে আপনাকে ভালো লেগে গেছে। আই মিন ভালোবেসে ফেলেছি, তাই আপনার পিছু নিয়েছি। এই ছোট লোকের বাচ্চা, কি বললি তুই? বলে গালের মধ্যে ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয়। আমি তো পুরা মেয়েটার কাণ্ড দেখে। মেলার অনেক মানুষ আমার দিকে তাকিয়ে আছে। লজ্জায় একদম মাথা কাটা যাচ্ছে। এই তোর কত বড় সাহস যে তুই আমাকে ভালোবাসার কথা বলিস? দেখতে তো পুরো ফকিন্নির মতো লাগে। তোর কোনো যোগ্যতা আছে আমাকে ভালোবাসার? আমার বাবা কি করে জানিস? আমার বাবা হচ্ছে ওসি, আর তোকে দেখতে তো মনে হয় কৃষকের ছেলে। গাইয়া কোথাকার! দাঁড়া, তোর ব্যবস্থা করছি। বাবাকে এখনই ফোন দিচ্ছি। লকআপে ঢুকিয়ে যখন কষে কয়েকটা দিবে, এমনি প্রেমের ভূত মাথা থেকে চলে যাবে। মেয়েটার বাবাকে ফোন করে আসতে বলে। আমি কি করব? কিছুই মাথায় কাজ করছে না। লোকজন জড়ো হয়ে গেছে অনেক। মানুষজন সবাই আমাকে চিড়িয়াখানার পশুর মতো ঘুরে ঘুরে দেখছে। মাথা নিচে নামিয়ে রেখেছি। এমন সময় একটা পুলিশের গাড়ি আসে, আর তার থেকে মোটামুটি একটা বয়স্ক লোক নেমে আসে। যতটুকু সম্ভব উনি মেয়েটার বাবা। মেয়েটা দৌড়ে ওর বাবার কাছে চলে যায়। বাবা, ওই ছেলেটা আমার সাথে অসভ্যতামি করেছে। আমার দিকে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। মেয়েটার বাবা এসে, এই ছেলে আমার মেয়ের সাথে অসভ্যতম করা? চল বেটা, তোকে থানায় নিয়ে তোর খাতির যত্ন করছি। লোকটা আমার কলার ধরে টানতে টানতে গাড়ির দিকে নিয়ে যায়। স্যার আপনি প্লিজ একটাবার আমার কথাটা শুনুন। আমি কিচ্ছু করিনি, আমি জাস্ট ওনার পিছু নিয়েছিলাম। প্লিজ স্যার, আমি ছেড়ে দিন। এই ছেলে, তোর সাহস তো কম না? আমার মুখের উপর কথা বলিস? না, তোকে এভাবে হবে না। লাথি খাওয়া মানুষ কখনো কথায় শুধরাবে না। এই সেলিম, গাড়ি থেকে মোটা রোলারটা নিয়ে আয় তো। স্যারের কথা মতো সে মোটা রোলারটা নিয়ে এসে স্যারের হাতে দিল। স্যার সোজা লাঠিটা হাতে নিয়ে আমায় হাঁটুর মধ্যে সজোরে একটা বাড়ি মারে। আমি তো বাড়ি খেয়ে মনে হয় এখনই উপরে চলে যাব। ব্যথায় মাটিতে বসে পড়লাম। চোখ দিয়ে পানি ঝরে পড়ছে। এদিকে মানুষ চেয়ে চেয়ে হাসছে আর বলছে, একদম ঠিক হয়েছে বেটার সাথে ফ্লার্ট করা। মেয়েদের সাথে একদম উচিত শিক্ষা দেওয়া উচিত বেটাকে। চুপচাপ গাড়িতে উঠ, না হয় লোকজনের সামনে এমন উদুম কেরানি কেলাবো, মান সম্মান তো যাবে যাবেই, প্লাস শরীরের একটা হাড়ও ঠিকঠাক জায়গায় মতো খুঁজে পাবি না। না না স্যার প্লিজ, আমি উঠছি। আমি মাটি থেকে উঠে দাঁড়াই, কিন্তু মাগো বলে চিৎকার দিয়ে আবার মাটিতে বসে যাই। ব্যথার চোটে উঠে দাঁড়াতেও পারছি না। ওসি স্যার রেগে গিয়ে আমাকে টেনে হেঁচড়ে গাড়িতে তুললো। বেটা, অনেক ঢং ধরেছিস। এসব ঢং আমার সামনে ধরে কোনো কাজ হবে না। এদিকে ব্যথায় আমার কলিজা বের হয়ে যাবে মনে হচ্ছে, কিন্তু কিছুই বলতে পারছি না। আমাকে থানায় নিয়ে গিয়ে মাটিতে আছড়ে ফেলে। এই বেটাটাকে নিয়ে গিয়ে লকআপে ঢুকা। আমার মেয়ের সাথে অসভ্যতামি করে, ওর কত বড় সাহস! ওকে মেরে ওর হাড্ডি গুড্ডি এক করে দে। কাল সকালের আগে যেন বেটা কোনো রকমের ছাড়া না পাই। সকালে আমি এসে যেন দেখি বেটা আধমরা হয়ে আছে।
না হয় কিন্তু তোদের কপালেও শনি আছে। স্যার, আপনি টেনশন নিবেন না, ওর মাথা থেকে সব 2 নাম্বার চিন্তা একদম বের করে ফেলে দিব। তারপর ওসি স্যার চলে যায় আর আমাকে লকআপে ঢুকিয়ে সারা রাত মারধর করে। আমার রুহু যেন এখনই বের হয়ে যাবে। সকালবেলা ওসি স্যার আসে আর আমাকে লকআপ থেকে বের করে ওনার সামনে নিয়ে যায়। বেটা, এখন কেমন লাগছে? তুই জানিস না কার মেয়ের দিকে নজর দিয়েছিস। সামনের থেকে এসব করার আগে দেখে নিবি ওই মেয়ের বাবাও আমার মতো বড় অফিসার কিনা। এবারের মতো ছেড়ে দিলাম, যা বাড়ি যা। আমি মনে মনে হাসছি আর বলছি, হায় রে পাওয়ার, তুই সামান্য একটা থানার ওসি মাত্র, ওটা নিয়ে এত অহংকার বাপ মেয়ের। আর আমি কে সেটা যদি তুই জানতি তাহলে মাটি ছিদ্র করে সেটা নিচে ঢুকে যেতি। যাক, সমস্যা নেই, সময়ের অপেক্ষায় বসে থাকলাম। আমারও সময় আসবে, একক দশকে সব হিসাব করে নিব। কম দামি কাপড় আর নর্মাল গেট আপ নিয়ে থাকি বলে চোখে পড়ে না। থানা থেকে বের হয়ে 2 কদম দিতেই 20-25টা দামি গাড়ি আমার সামনে দাঁড় করায়, যেমন ল্যাম্বরগিনি ভেনেনো, মার্সিডিস বেঞ্চ মেব্যাক, ফেরারি পনিনফারিনা সেরজিও, মেব্যাক এক্সেলেরো ইত্যাদি। এই টাইপের গাড়ি সব কয়টা দরজা অটোমেটিক খুলে যায়। আমি একটাতে উঠে বসে গেলাম, তারপর সেটাতে করে বাসায় চলে যাই। সেটা এক কনস্টেবলের চোখ এড়ায়নি। সে আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়েছিল। যেই ছেলে সারা রাত লকআপে বন্দি থেকে মাইর খেলো, সেই ছেলে সকালবেলা এত দামি গাড়ি। কনস্টেবল যেন কোনো মতেই হিসাব মিলাইতে পারতেছে না। সে গিয়ে ওসি স্যারকে সব বলে। ওসি স্যার যেন বিশ্বাসই করতে পারছে না। সে থানার সামনে সিসিটিভি ক্যামেরার ফুটেজগুলো চেক করে। তারপর সে নিজের চোখে দেখে ওসির তো হুশই উড়ে গেছে। তার চোখ জোড়া বড় বড় হয়ে কপালে উঠে গেছে। এটা কি করে সম্ভব? যেই গাড়ি কয়েক বছর মেহনত করলেও কিনতে পারবো কিনা তার কোন নিশ্চয়তা নেই, আর এমন খ্যাতমার্কা ছেলের কাছ থেকে এত দামি মডেলের গাড়ি, তাও আবার বিভিন্ন ব্র্যান্ডের, যেই গাড়ি শহরের কোটিপতিরাও কেনার ক্ষমতা রাখে না। আমার ভাড়া বাসায় চলে এলাম। গাড়িগুলো আমায় নামিয়ে দিয়ে ওদের গন্তব্যে চলে গেল। শরীরের ব্যথায় নড়াচড়া করতে পর্যন্ত অসুবিধে হচ্ছে আমার। না, আর রান্না করব না, বাহির থেকে কিছু নিয়ে এসে খেয়ে নিব। কিন্তু হাঁটাচলা করতে পারছি না। মনে হচ্ছে যেন পায়ের হাড়টা ভেঙে গেছে। ব্যথায় কাতর হয়ে যাচ্ছি। না পারতে ডক্টরের কাছে গেলাম। উনি আমার পা দেখেই বলে দিল পায়ের ভিতরের হাড় ভেঙে একটার উপরে একটা উঠে গিয়েছে। উনি রাতারাতি প্লাস্টার করে দিল। পরের দিন সকালবেলা উঠে ফ্রেশ হয়ে নিলাম। সারা রাত পায়ের ব্যথায় ঘুম হয়নি। কিন্তু যত যাই হোক, আমার ক্লাসে যেতে হবে, কারণ কিছুদিন পর আমার পরীক্ষা। এখন ঠিকঠাক মতো ক্লাস না করলে পরীক্ষায় আন্ডা পাবো। তাই খুঁড়িয়ে খুঁড়িয়ে ক্লাসের দিকে রওনা দিলাম। মেইন রোডে উঠে রিক্সা নিয়ে কলেজের দিকে রওনা হয়েছি। ও হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি আমার পরিচয়। আমার নাম আকাশ, সে তো সবাই জানেন। বাবা মা ভাই বোন তাদের পরিচয় গল্পের সাথে থাকলে পেয়ে যাবেন। আর আমি পড়ি হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ারে। এবার গল্পে আসা যাক। কোনোভাবে গিয়ে কলেজে পৌঁছালাম। পায়ে ব্যান্ডেজ প্লাস পরনে কোনো ভালো জামা কাপড়ও নেই। সবাই আমাকে দেখে হাসছে, কেউ কেউ তো টিটকারি করছে। ওই যে দেখ, কলেজের নাম্বার 1 খ্যাতটা যাচ্ছে। কি আর করব, লজ্জায় মাথা নামিয়ে হাঁটা দিলাম। মাথা নিচু করে হাঁটছি, হঠাৎ কারোর সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেলাম। ব্যথায় মা গো বলে ষাঁড়ের মতো চেঁচিয়ে উঠলাম। ব্যথার উপরে ব্যথা পেয়েছি, রুহু যেন এখনই বের হয়ে যাবে। কিন্তু সবকিছু ফেলে কার সাথে ধাক্কা লাগলো সেটা দেখার জন্য মাথা উপরে তুলতেই দেখি কালকের মেয়েটা, যে আমার রাতের ঘুম হারাম করে দিয়েছে। মেয়েটা আমার দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে আছে। মনে হয় এখনই গিলে খেয়ে ফেলবে। কিন্তু আমি কি করব, আমি তো ইচ্ছে করে এমন করিনি। আমি মাটি থেকে উঠে দাঁড়ালাম। আসলে সরি, আমি ইচ্ছা করে এমন করিনি। এই ছোট লোকের বাচ্চা, তুই আমার পিছু করতে করতে এখানে পর্যন্ত চলে এসেছিস। কালকের মারে তোর কি শিক্ষা হয়নি? পাশে থেকে একটা মেয়ে বলে উঠল, আরে এই খ্যাতটা এখানেই পড়ে। কি বলিস? আমি এই খ্যাতদের কলেজে ট্রান্সফার হয়ে এসেছি? ছি, আমার ভাবতেও তো গা শিউরে উঠছে। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি আর ভাবছি, পোশাক আশাকে যদি মানুষকে খ্যাত আর ছোট লোক নির্বাচন করা হয়, তাহলে তোরা আমার কাছে এর থেকে বড় খ্যাত। তোরা যেই কাপড় পরে নিজেকে মডার্ন আর বড় লোক দাবি করছিস, সেই কাপড় দিয়ে আমার ঘরের ময়লা পরিষ্কার করে। থাক, আর নিজেকে মহান বলে পরিচয় দিব না। আমি খ্যাত, তাই আমাকে সবাই খ্যাত বলে। এই ছোট লোক, তুই এখনো যাসনি? দূর হ আমার চোখের সামনে থেকে। সবাই আমাকে দেখে হাসাহাসি করছে।
কারণ নতুন একটা মেয়ে আসলো, সে পর্যন্ত কথা শোনাতে কমতি দিল না। কলেজের সবাই তো কথা শোনায়, এই বাকি আজকে নতুন একজন আসলো, সেও কথা শুনিয়ে দিল। মন খারাপ করে ক্লাসে চলে গেলাম। ক্লাসে গিয়ে প্রথমের বেঞ্চে বসলাম, কিন্তু স্যার এসে আমায় অপমান করে উঠিয়ে দিল। এই ছেলে, তোমায় কতদিন বলেছি এমন নোংরা জামা কাপড় পরে কলেজে আসবে না, তাও আজও পরে এসেছো। যাও, শেষ বেঞ্চে গিয়ে বসো। তিশান আজ কলেজে আসেনি, তাই মন খারাপ হলেও ভালো করার মতো কেউ নেই। সবাই হাসাহাসি করছে আমাকে নিয়ে, সেটা রোজের একটা রুটিন। তবে সবার কথা শুনে নিজের কাছে নিজেকে খুব অপমান লাগে। আজ নিজের কিছু নেই বলে সবাই এমন খোঁটা দেয়। তবে আবার নিজেকে নিয়ে গর্বও করি, কারণ ছেঁড়া নোংরা কাপড় পরিধান করলেও সেটা নিজের টাকায় কেনা। ক্লাস শেষ করে ভাঙা পা নিয়েই বাসার দিকে রওনা দিলাম। হেঁটেই যেতে হবে, পকেটে টাকা নাই। আসার ভাড়াটা খালি ছিল আমার কাছে। দুপুরে বাসায় গিয়ে খাবার খাবো, তারও কোনো ঠিক ঠিকানা নাই। কলেজের সীমানা পার হতেই কেউ একজন এসে পায়ের উপরে হুমড়ি খেয়ে পড়ল। ভাই, আপনি আমাদের বাঁচান। আপনি ছাড়া আমাদের কোনো অস্তিত্ব নাই। প্লিজ ভাই, আপনি আবার আগের রূপে ফিরে আসেন। না রে ভাই, তা আর হবে না। তোদের ভাই মরে গেছে বলে মুচকে একটা হাসি দিয়ে বাসার দিকে রওনা দিলাম। এই ভাঙা পা নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে বাসায় এসেছি। বাসায় আসার পর পাটা যেন মাটিতে ফেলতে পারছি না। ব্যথায় জানটা মনে হয় এখনই বের হয়ে যাবে। এদিকে পকেট ফাঁকা, কিভাবে কি করব মাথায় যেন কাজ করছে না। না, পাশের দোকানটাতে গিয়ে দেখি বাকি দেয় কিনা। বাসা থেকে বের হতেই দেখি সেই ছেলেটা যে আমার পা চেপে ধরেছিল। আমি ওকে দেখেও না দেখার ভান করে দোকানে গিয়ে মামাকে বললাম, মামা আমাকে কিছু খাওয়ার জিনিস দিন, পরে টাকা হলে বিল দিয়ে যাব। দেখো মামা, আমার দোকানে অল্প টাকার মাল, তার মধ্যে যদি তোমাকে বাকি দেই আমার পেট চলবে কিভাবে? আমি শরমে মাথা নত করে ঘরের দিকে চলে এলাম। একটু পর দেখি কেউ একজন দরজায় বাড়ি দিচ্ছে। গিয়ে দরজা খুলে দিলাম। দরজা খুলে দেখি সেই ছেলেটা দাঁড়িয়ে আছে, হাতে অনেকগুলো খাবার নিয়ে। এই কি রে, তোর কি চাই? বললাম না আমি আর আগের রূপে ফিরে যাব না। ভাই, আপনি যাই করেন করেন, কিন্তু আমি আপনার সাথে থাকতে চাই। আপনি চলে আসার পর থেকে আমাদের অবস্থান নরকে পরিণত হয়ে গেছে। শহরের কোনো জায়গায় গিয়ে থাকতে পারছি না। ভাই প্লিজ, আপনার পায়ে পড়ি, আমাকে আপনার সাথে রাখেন। নিজেরই তো থাকার জায়গা নাই, তোমাকে কি রাখবো? ভাই, দরকার হয় আপনার ঘরের এক কোনায় পড়ে থাকবো। আপনার কোনো টাকা পয়সা লাগবে না। আপনার খাওয়া দাওয়া থেকে নিয়ে শুরু করে সব আমি দেখবো। প্লিজ আমাকে না করিয়েন না। আচ্ছা থাকো। ছেলেটার নাম পল্লব, সে আগে আমার কাজের সাথী ছিল, তাই না করলাম না। ভাই, আপনার জন্য কিছু খাবার এনেছি, সেগুলো খেয়ে নিন। আমার খুব খিদে পেয়েছে, তাই খেতে শুরু করলাম। এমন সময় পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। ফোনটা পকেট থেকে বের করে হাতে নেই। নাম্বারটা দেখে আমার চোখ কপালে উঠে যায়। আল্লাহ, এ তো আম্মুর নাম্বার। ফোনটা রিসিভ করতে আম্মু কান্নাকাটি শুরু করে দিয়েছে। বাবা, তুই কোথায় রে? কেমন আছিস তুই? আম্মু, আছি কোনো এক রাজপ্রাসাদে, আর তোমাদের দোয়ায় ভালো আছি। বাবা প্লিজ, আর কতদিন এভাবে রাগ করে থাকবে? এবার অন্তত ঘরে ফিরে আয়। না আম্মু, সেটা আর সম্ভব না। যতদিন না নিজেকে মানুষ বানাতে পারবো ততদিন আমি ঘরে ফিরে আসবো না। আর গতকাল বহুদিন পর গাড়িতে উঠলাম, ভালোই লাগলো। বাবা, তোর জন্য আমার সব সময় মন কাঁদে। তোর নাম্বারটা অনেক কষ্টে জোগাড় করেছি কথা বলবো বলে। তোর বাবাও রোজ তোর জন্য কান্না করে আর আফসোস করে যে ওদিন ওর গায়ে হাত না তুলে হয়তো সে আজ বাড়িতে থাকতো। এ বাবা, ফিরে আয় না ঘরে। আম্মু প্লিজ, এভাবে বলো না। তোমার ছেলে কোনোদিনই মানুষ হবে না ওই রাজপ্রাসাদে থাকলে। আজ যখন পথে নেমে এসেছে দুনিয়ার বাস্তবতার সাথে মোকাবেলা করার জন্য, তখনই বুঝে আসছে দুনিয়াদারি এতটা সোজা না। নিজেকে তৈরি করার জন্য ঘর থেকে বের হয়েছি। নিজেকে মানুষের মতো মানুষ না বানিয়ে কোনোদিন ঘরে ফিরবো না। ভালো থেকো মা বলে ফোনটা কেটে দিলাম, কারণ আর একটু কথা বললে হয়তো চোখের পানি বৃষ্টির জলে পরিণত হবে। খেয়ে দিয়ে একটু বিশ্রাম করে বিকালবেলা পল্লবকে সাথে নিয়ে একটু বাহির থেকে হেঁটে এসে পরে পড়তে বসি, কারণ কিছুদিন পর আমার পরীক্ষা আসতে চলেছে। এখন না পড়লে পিছিয়ে যাব। রাত 12টার দিকে পড়া শেষ করে ঘুমিয়ে পড়ি। সকালে উঠে যথাযথ সময়ে কলেজে চলে যাই। আজ পল্লব রিক্সা ভাড়া দিয়ে দিয়েছে। ছেলেটার কথা যে কি বলবো, পাগলের মতো ভালোবাসে সে আমায়। আমার জন্য মরে যেতেও প্রস্তুত সে। কলেজে গিয়ে শুনি আজ নাকি ক্লাস হবে না, তাই বাহিরে একটা গাছের নিচে বসে আছি। সবাই আমাকে নিয়ে হাসি তামাশা করছে। কেউ কেউ বলছে
ওই যে কলেজের পাগলটা গাছতলায় বসে আছে, অনেক মন খারাপ হয় ওদের কথা শুনলে। তবে এখন কেন জানি অভ্যাস হয়ে গেছে, আগের মতো আর গায়ে লাগে না ওদের কথাগুলো। তিশানটাও আজকে আসে নাই, একা একা ভালো লাগছে না, উঠে চলে যাব। এমন সময় পিছন থেকে কেউ একজন ডাক দিয়ে বলে, এই আকাশ দাঁড়াও। আমি পিছনে ফিরে দেখি আরু। মেয়েটা আমাদের সাথেই পড়ে, আমাদের ক্লাসমেট। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, মন মানসিকতাও অনেক ভালো। সবাই আমাকে কথা শোনালেও আজ পর্যন্ত সে আমায় কখনো কথা শোনায়নি। জি কিছু বলবেন? হ্যাঁ, বলার জন্যই তো এসেছি। জি তাড়াতাড়ি বলুন, আমি চলে যাব। আর আমার মতো খ্যাতের সাথে আপনি কথা বলছেন, সেটা কেউ দেখলে লোকে আপনাকে কথা শোনাবে। এই ছেলে, তোমার এত তাড়া কিসের? হ্যাঁ, চুপচাপ যেখানে বসেছিলে সেখানেই বসো। মেয়েটা আমায় জোর করে বসালো। আচ্ছা বসলাম, এবার তো বলেন। আমাকে তোমার ফ্রেন্ড বানাবে? আমি তো পুরা থ। মেয়ে বলে কি, কোথায় ও আর কোথায় আমি? আপনি কি পাগল হয়ে গেছেন? হ্যাঁ, আপনি কোথায় আর আমি কোথায়? শুধু শুধু আমার সাথে মিশে নিজের নাম কেন খারাপ করতে চাচ্ছেন আপনি? সরি, আমি পারবো না। লোকে আমার জন্য আপনাকে কথা শোনাবে, এটা কখনোই আমি মেনে নিতে পারবো না। আমি খ্যাত হতে পারি, তবে মানুষকে অপমানিত করতে পারবো না। এই আকাশ, এবার কিন্তু তুমিও বেশি বাড়াবাড়ি করছো। কে কি বলবে সেটা আমার উপরে ছেড়ে দাও। আর কলেজে আমাকে নিয়ে কথা বলবে এমন কারোর বুকের পাঠা হয় নাই। হাত বাড়িয়ে রেখেছি, বন্ধু বানিয়ে নাও। আমার কাছে কল্পনা মনে হচ্ছে। আচ্ছা যান, আজ থেকে আমরা বন্ধু। তাহলে এখন থেকে আপনি নয়, তুমি বলবে। আচ্ছা ঠিক আছে। আরও গিয়ে 10 টাকার বাদাম কিনে নিয়ে এসেছে। দুজনে বসে বসে সেগুলো চিবোচ্ছি আর গল্প করছি। আমাদের মধ্যে বেশ ভালো একটা ভাব জমে গেছে। আমি লক্ষ্য করে দূর থেকে একটা লেডি গ্যাং এদিকে আসছে, সেখানে অহংকারী মেয়েটাও আছে। আমি নিজেকে আড়াল করে ফেলি, কারণ ওর জন্য এখন আরুকে ওরা কথা শোনাবে। আরু ওদের কাউকে দেখতে পাইনি, কারণ সে আমার উল্টো দিকে বসেছে। সে বকবক করেই যাচ্ছে। এদিকে আমার বুক ধুপধুপ করছে। মিম নামের একটা মেয়ে আছে, আমাদের ক্লাসে পড়ে। সে অহংকারী মেয়েটাকে বলে, হ্যাঁ না, ওই যে দেখ, খ্যাতটা আজকে আবার বান্ধবীও বানিয়ে নিয়েছে। হ্যাঁ চল, ওদের মজা নিয়ে আসি। ও তার মানে মেয়েটার নাম হেনা। কিন্তু আমার ভয়ের মাত্রাটা আরো বেড়ে গিয়েছে। এখন সবাই মিলে আমাকে অপমান করবে। হেনা আমার কাছে গিয়ে, কি রে খ্যাত, আজকে দেখছি আবার বন্ধুও পাতিয়ে নিয়েছিস। সেও কি তোর মতো খ্যাত নাকি? বলে হাসতে শুরু করে। হেনার কথা শুনে সবাই হাসাহাসি করছে। তখনই আরু পিছন দিক থেকে ঘাড় ঘুরে তাকায়। সবাই তো অবাক আরুকে দেখে। সবার মুখের বুলি বন্ধ হয়ে গেছে, কারণ আরু এত কোটিপতি হওয়া সত্ত্বেও এমন একটা খ্যাতের সাথে বসে গল্প করছে। কোথায় আকাশ নামক খ্যাতটা আর কোথায় আরু? কেউ হিসাব মিলাতে পারছে না। তবে সবার মুখের বুলি বন্ধ হয়ে গেছে, কারণ আরুকে কেউ কিছু বলে পারবে না, সেটা যত বড় বাপের ব্যাটাই হোক না কেন। তবে হেনা বলা বন্ধ করে নাই। সে আকাশের মজা উড়াচ্ছে। হেনা নতুন, তাই সে আরুকে চিনে না। এই মেয়ে, আর একবার যদি আকাশকে নিয়ে কিছু বলেছ, অবস্থা খারাপ করে ছেড়ে দিব। তুমি যত বড় বাপের বেটিই হও না কেন, আমি কাউকে পরোয়া করি না। সে তোমার বাপের টাকাই খায় না, তোমার বাপের টাকাই পড়ে যে তুমি ওকে কথা শোনাচ্ছ। হেনা আরুর কথা শুনে রেগে লাল হয়ে গেছে। এই মেয়ে, তোমার কেন এত গায়ে লাগছে? আমার বলা, আমি বলছি। তোমার এত কিসের সমস্যা? আমার অনেক সমস্যা, কারণ সে আমার বন্ধু। সো মুখ সামলে কথা বলো। আমি তো আরুর কথা শুনে হা হয়ে আছি। দেখা যাবে এই ফকিরনিটার সাথে কয়দিন বন্ধুত্ব থাকে। আর শোন ছোট লোক, তোকে আমি দেখে ছাড়বো। দেখে নিয়েছো, এখন ভাগো। হেনার আগে ফসফস করতে করতে সেখান থেকে চলে যায়। আমি হা হয়ে আরুর দিকে তাকিয়ে আছি। কেমন দিলাম? কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না সে। থ্যাংক ইউ। আরে বন্ধু বান্ধবের মাঝে নো থ্যাঙ্কস, নো সরি। তুমি সত্যি অনেক ভালো একটা মেয়ে আরু। দুজনে অনেকটা সময় আড্ডা দিয়ে বাসায় চলে এলাম। আমার আজ খুব খুশি লাগছে, একটা ভালো বান্ধবী পেয়েছি, আর তার উপরে নাম্বারও দিয়ে দিয়েছে। বাসায় এসে দেখি পল্লব খাওয়া দাওয়া সব রেডি করে ফেলেছে। যাক ভালো হয়েছে, আর রান্না করতে হবে না। তারপর আমি কাপড় চোপড় নিয়ে ফ্রেশ হতে যাব। ঠিক সেই সময় ফোনটা আবার বাজা শুরু করে। আমি কাপড়গুলো ওয়াশরুমে রেখে এসে ফোনটা রিসিভ করি। হ্যালো, কে বলছেন? আমি বাইজিৎ, থানা দারোগা বলছি। আপনি কি আকাশ মাহমুদ? হ্যাঁ হব একজন। কি দরকারে ফোন দিয়েছেন সেটা বলেন। আপনার ছোট ভাই মুন্না এখন জেলে বন্দি। তাকে শহরের ছেলেদের সাথে গ্যাঞ্জাম করার সময় আটক করেছি। ওকে অনেক মারধর করে ছেলেপেলেরা, তাই তাকে বাঁচিয়ে এনে থানায় আটক করে রেখেছি। আর থানার মধ্যে ওর ট্রিটমেন্ট চলছে। আমার তো মাথা 100-তে 100 গরম হয়ে গেছে।
আমার কলিজার ছোট ভাইকে কে মেরেছে? কার এত বড় সাহস? না, আমাকে আগের রূপে ফিরে যেতে হবে। এই বেশভূষা ছেড়ে আবার আগের ক্যারেক্টারে খুঁজে যাব। আর অনেক মানুষকে অনেক কিছু দেখানোর বাকি আছে। আকাশ মাহমুদ কি সেটা এখনো কেউ জানে না। আমি উপর থেকে দেখতে খ্যাত হলেও ভিতর থেকে পুরো আগুনের গোলা। আমি রানাকে ফোন করে, রানা তুই কোথায় রে? রানা হচ্ছে শহরের নামকরা মাস্তান। এই যে ভাই একটা গ্যাঞ্জামে আসছি। ভাই সমস্যা নাই, বলেন। মুন্নাকে নাকি গত রাতে কারা মেরেছে? ভাই আসলে কি যে বলবো, শহরে কিছু ছেলেপেলেরা মিলে একটা দল পাকাইছে আর এক্স নামের। ওদের সাথে ঝামেলা হয়েছে নাকি ওর। তোরা থাকতে কিভাবে ওকে মারলো? আমি না হয় নাই, কিন্তু তোরা কোন মরা মানুষের লোম ছিঁড়তেছিস? ভাই প্লিজ আপনি রাখবেন না, আমি দেখছি মুন্নার কি হয়েছে, আর ওদের 12টা বাজাচ্ছি আমি। আপনি নিশ্চিন্তে থাকুন। ওকে ফোন রাখলাম বলে ফোনটা রেখে দিলাম। মেজাজ পুরো মাথায় উঠে আছে। আমার অবর্তমানে আমার ছোট ভাইদেরকে মেরে যায় এত বড় সাহস? না, নিজের রূপ পরিবর্তন করতে হবে, না হয় কেউ ভালো থাকতে দিবে না। কিন্তু পরক্ষণে মনে পড়ে আমি কেন ঘর ছেড়েছি, ঘর ছাড়ার উদ্দেশ্য কি? আমি যদি আবার এগুলোর মধ্যে নিজেকে জড়াই তাহলে আমার এই ত্যাগ বৃথা যাবে। না, দুনিয়াদারি যেই দিকে যাবে যাক, আমাকে মানুষের মতো মানুষ হতে হবে। তারপর আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে খাবারকে একটু বিশ্রাম নেওয়ার প্রিপারেশন নেই, তখনই আরু ফোন করে। এই আকাশ, কি করো? খাবার খেয়েছো? হ্যাঁ, এই তো খেয়ে দিয়ে মাত্র শুতে যাব। এই ডিস্টার্ব করলাম না তো? আরে পাগল, কি বলছো এগুলা? ডিস্টার্ব কেন হতে যাব? আচ্ছা বলো, তুমি খেয়েছো? হ্যাঁ খেয়েছি, আর অনেক আগে। আচ্ছা শোনো, তোমায় যেই জন্য ফোন করেছি, আজ বিকেলে একটু ঘুরতে বের হবো, রেডি থেকো। আমার পা তো ভালো না, কি করে ঘুরবো? আরে আমি আছি না, আমি তোমায় ধরে থাকবো, আর দুজনে মিলে অনেক ঘুরবো। আচ্ছা ঠিক আছে, এবার একটু বিশ্রাম নেই তাহলে। ওকে, টাটা। বলে লাইন কেটে দিলাম। কিন্তু আমার একটা জিনিস মাথায় কাজ করছে না, হঠাৎ আরও কেন আমার সাথে এত ঘনিষ্ঠ হতে চাচ্ছে? এর পিছনে কি কোনো কারণ আছে? ধুর, যাই হবে হোক, এত মতলব খুঁজে লাভ নেই। ফোন রেখে দিয়ে একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করলাম। বিকেলবেলা আরুর ফোন পেয়ে ঘুম ভাঙলো। এই তুমি কোথায়? রেডি হয়েছো? না, এখন মাত্র ঘুম থেকে উঠলাম, তোমার ফোন পেয়ে। আচ্ছা আমি গাড়ি নিয়ে আসছি তোমার বাসার সামনে, এই সময়ের মধ্যে তুমি রেডি হয়ে নাও। আচ্ছা তা ঠিক আছে, কিন্তু আমার বাসা কোথায় সেটা তুমি জানো? হ্যাঁ জানি, আমি অনেক আগ থেকেই জানি তুমি কোথায় থাকো। আরুর কথা শুনে আমার টনক নড়ে উঠলো। এই মেয়ের অন্য কোনো মতলব নাই তো? তোর কি ভাবছি আমি ওর নামে উল্টাপাল্টা? আচ্ছা ঠিকানা জানলে চলে এসো, আমি ফ্রেশ হচ্ছি। আমি উঠে ফ্রেশ হয়ে নেই, পরে একটা শার্ট বের করে গায়ে দেই, পুরাতন শার্ট। আল্লাহ জানে আরু কি মনে করবে, কিন্তু কি করব, আমার তো আর শার্ট নেই। দুইটাই শার্ট, একটা কলেজের আর একটা বাসার। একটু পর আরু বাসার নিচে এসে হর্ন বাজালো। আচ্ছা পল্লব, তুই একটু থাক, আমি বাইরে যাচ্ছি, আমার আসতে হয়তো একটু সময় লাগবে। আচ্ছা ভাই, সমস্যা নাই। তারপর বাসা থেকে নিচে নেমে পরে আরুর গাড়ি করে দুজনে মিলে ঘুরতে বের হলাম। আচ্ছা আরু, আমরা কোথায় যাচ্ছি? শুরুতে আমরা পার্কে ঘুরবো, পরে দুজনে রেস্টুরেন্টে খাবো, পরে মলে যাব। আমার কাছে তো টাকা নেই। আরু চোখ গরম করে আমার দিকে তাকালো। এই কি হয়েছে, এইভাবে চোখ বড় বড় করে তাকিয়ে আছো কেন? এই ছেলে, সমস্যা কি? হ্যাঁ, তোমার কাছে টাকা আছে কি নাই সেটা তোমাকে একবারও জিজ্ঞেস করেছি? আর তোমার টাকাতে আমার কাজ কি? তোমায় আমি ঘুরতে এনেছি, সমস্ত খরচ আমার। কথা কম বলবে একদম। এই এত রেগে যাচ্ছ কেন? রাখবো না তো কি করব? তুমি সবসময় নিজেকে এত ছোট করে দেখো কেন? হ্যাঁ, আমি চুপ হয়ে গেলাম। নেক্সট টাইম এসব কথা শুনলে হবে খালি মুখ থেকে। আমি মনে মনে, বাবা গো কি রাগ। এই নামো, পার্কে এসে পড়েছি। তারপর আমরা দুজনে গাড়ি থেকে নেমে পার্কের ভিতরে ঢুকলাম। সবাই আমার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে। ফার্স্টে বুঝতে না পারলেও পরে ঠিকই বুঝে নিয়েছি মানুষ কেন বারবার আমার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে। কারণ আমাকে দেখতে একদম পুরো খ্যাত লাগছে, আর আরুকে হুড়পড়ির মতো। কিন্তু আরুর সেই দিকে কোনো ভ্রুক্ষেপই নাই। আমার পোশাক আশাক নিয়ে যেন তার কোনো মাথা ব্যথাই নাই। বাকি মানুষ আমাকে নিয়ে নানান মন্তব্য করে চলেছে। এই চলো ওই দিকটায় গিয়ে বসি। তারপর আমরা দুজনে গিয়ে ওই পাশে একটা খালি জায়গা ছিল, সেখানে গিয়ে বসলাম। দুজনে বসে বসে গল্প করছি, বেশ অনেকটা সময় গল্প করলাম। এই চলো, অনেকটা সময় হয়ে গিয়েছে, এবার কিছু খাবো। আরু আমাকে একটা রেস্টুরেন্টে নিয়ে গেল। এই কি খাবে? তোমার যা ভালো লাগে অর্ডার করো। আরু তার নিজের পছন্দ মতো অর্ডার করলো খাওয়া দাওয়া করে। এই চলো। এখন আবার কোথায় যাবে? মলে যাব, আমার কিছু কেনাকাটা করতে হবে। আচ্ছা চলো।
আরও গাড়ি স্টার্ট করে শপিং মলের সামনে গিয়ে থামলো। পরে দুজনেই মলে ঢুকলাম। মলের ভিতরে এসি লাগানো, ঠান্ডায় মাইগ্রেনের সমস্যা করছে, হাত পাও ঠান্ডা হয়ে আসছে আমার। আরও আমার না খুব সমস্যা হচ্ছে, এসির বাতাসে মাইগ্রেনের সমস্যা করতেছে। আচ্ছা দাঁড়াও। আরও ব্যাগ থেকে একটা চাদর বের করে দিয়ে বলল, এই নাও, এটা মুখে পেঁচিয়ে নাও। আমি আরও চাদরটা নিয়ে নাকে মুখে পেঁচিয়ে নিলাম। এবার একটু বেটার ফিল হচ্ছে। আরও আমাকে নিয়ে একটা দোকানে ঢুকলো। আঙ্কেল, ভালো কোয়ালিটির কয়েকটা প্যান্ট দেখান তো। মামনি, কার জন্য দেখাবো? সাইজটা একটু বলো। আরও আমাকে দেখিয়ে দিয়ে, ওর সাইজের লাগবে। আমি আরুর কথা শুনে অবাক হয়ে গেলাম। এ আরু, তুমি কি করছো? আমার জন্য প্যান্ট কিনছো কেন? আরু চোখ রাঙিয়ে আমার দিকে তাকালো। এই ছেলে, বেশি কথা বলতেছো মনে হয়। অবস্থা কিন্তু খারাপ করে ছেড়ে দিব আমার মুখের উপরে কথা বললে। আরু আমার জন্য 2টা দামি প্যান্ট আর 2টা শার্ট কিনে বলল, এই নাও, এগুলো তোমার জন্য। কাল থেকে যদি কলেজে ওইসব পরে আসো খারাপ হবে। মানুষ তোমাকে কথা কেন শোনাবে? হ্যাঁ, আমি কি বলবো কিছু বুঝে উঠতে পারছি না, কারণ আরুকে আমি যত দেখছি ততই অবাক হচ্ছি। এই মেয়েটার মধ্যে কোনো দেমাগ বা হিংসা নাই, একদম সাধারণ একটা মেয়ে। গাড়ি দেখলেই বোঝা যায় বাপের অডেল সম্পত্তি, তাও অহংকার বলতে কি সেটা তার মধ্যে নাই। আচ্ছা চলো, অনেক সময় হয়েছে, এবার বাসার দিকে যাওয়া দরকার। হ্যাঁ ঠিক বলেছ, অনেকটা সময় হয়েছে, এবার যাওয়া দরকার। দুজনে লিফট দিয়ে নেমে শপিং মল থেকে বের হব। ঠিক সেই সময় কেউ একজন ইচ্ছা করে এসে আমার গায়ের সাথে ধাক্কা খেলো। আমাকে ধাক্কা দিয়ে সে নিজেই মাটিতে পড়ে গেছে। আমি লক্ষ্য করে দেখি হেনা। আমি তো অবাক, হেনার সাথে অনেকগুলো মেয়ে আছে, হয়তো শপিং করতে এসেছে। ধুর, যাই করুক তাতে আমার কি। হেনা তো চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। হেনা চেঁচামেচি শুনে মানুষজন জড়ো হয়ে গেছে। পাশে অনেকগুলো উশৃঙ্খল ছেলেপেলে দাঁড়িয়েছিল, ওরা দৌড়ে আসে। এই, এখানে কি হয়েছে? দেখেন না ভাইয়া, এই খ্যাত ছেলেটা আমাকে ইচ্ছা করে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিয়েছে বলে কান্না জুড়ে দেয়। আমার তো মাথায় কাজ করতেছে না, এই মেয়ে এইসব উল্টাপাল্টা কি বলতেছে। ছেলেগুলা বলল, এই পোলা, মেয়ে দেখলেই হুমড়ি খেয়ে পড়তে ইচ্ছা হয় বলে আমাকে মারতে আসে। তখনই আরও ওদের পথ আটকালো। এই, আপনারা না জেনে কোনো কথা বলতে আসবেন না। দোষ আকাশের না, দোষ হচ্ছে ওই মেয়ের। সে নিজের ইচ্ছায় এসে ধাক্কা খেয়েছে। ভাই আপনারা বিশ্বাস করেন এই মেয়ে মিথ্যা বলছে? ওরা দুজন মিলে প্ল্যান করে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। ছেলেগুলো আরুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে আমার গালের মধ্যে কষে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। হেনা তো মনে মনে খুশি। বেটা খচ্চর, কালকে শোধ তুলে নিতাম। এই, তুই মুখের থেকে চাদরটা সরা, তোর ভিডিও করে নেটে ছেড়ে দিব। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। এই, তোরে একবার বলছি যে কথা কানে যায় না, না আরো কয়েকটা দিব। বলে আমার কলার টেনে ধরে আমি গলা থেকে চাদরের প্যাঁচটা খুলে মুখ থেকে চাদরটা সরাই। ছেলেটা আমাকে দেখে ওর চোখ বড় বড় হয়ে যায়, ভয়ে ওর গা কাঁপা শুরু করে দিয়েছে। ছেলেটার সাথে বাকি যারা ছিল সবাই আমাকে দেখে ভয়ে দৌড়ে পালিয়ে যায়। ছেলেটা আমার কলার ছেড়ে দিয়ে ওর পায়ের উপরে হুমড়ি খেয়ে পড়ে। ভাই, আমাকে মাফ করে দেন। ছেলেটা ভয়ে আমার পা ধরে হাউমাউ করে কান্না করে দেয়। সবাই তো অবাক, সবাই মিলে আমাকে মারতে এসে আমাকে দেখে সবাই পালিয়ে গেল। বিশেষ করে হেনা তো বিশ্বাসই করতে পারছে না যারা আমাকে মারতে আসলো তারাই আমার পায়ে ধরে মাপ চাচ্ছে। কি হচ্ছে এইসব? এই খ্যাত ছেলেটার পায়ে ধরে কেন মাফ চাচ্ছে ওরা? থুর, মাথায় কাজ করছে না। এদিকে ছেলেটা আমার পা ধরে পড়ে আছে। ভাই, আপনার পায়ে ধরে মিনতি করছি, ভাই আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। এই পা ছেড়ে উঠে দাঁড়াও। ভাই, আপনি আমায় মাফ না করলে আমি আপনার পা কখনোই ছাড়বো না। এই তোকে উঠে দাঁড়াতে বলেছি না? বলে গরম হয়ে গেলাম। আর ওর মাথায় যেন কিছুই কাজ করছে না। যেখানে সবাই ওকে অপমান করে সেখানে এই ছেলে তার পায়ে ধরে মাপ চাচ্ছে। মাথা ঠিক আছে নাকি এই ছেলের আল্লাহ জানে। কিন্তু বাকি ছেলেগুলো পালিয়ে গেল কেন? একজনের মাথা খারাপ করে নেওয়া যায়, কিন্তু বাকি যারা ছিল ওরা কেন পালিয়ে গেল? আর ওর কোনোভাবেই হিসাব মিলছে না। তাহলে আকাশের কি অন্য কোনো পরিচয় আছে যেটা আমরা জানি না? আকাশকে নিয়ে হাজারো কৌতূহল মাথায় কাজ করছে। ছেলেটা মাটি থেকে উঠে দাঁড়ায়। আজকের মতো কিছু বললাম না, সব ছেড়ে ভালো হয়ে গিয়েছি। না হয় তোরা তো জানিস যে তোদের মৃতদেহ দেখে এত সময়ে মানুষের কান্নার রোল পড়ে যেত। ভবিষ্যতে যদি এমন ভুল দেখি, ওই দিনই ভুবনে তোদের শেষ দিন হবে। ভালো থাক, চললাম। আরও চলো বলে আরুকে নিয়ে শপিং মল থেকে বের হয়ে যায়। সমস্ত কিছু যেন হেনার মাথার উপর দিয়ে গেল। ছেলেটার ভয়ে এখন হাত পা কাঁপতেছে। কি ভাই, ওকে মারতে গিয়ে নিজেরাই ভয়ে কাবু হয়ে গেলেন? আপনারা 4 জন আর ওই খ্যাতটা একা ছিল, তাও আপনারা ওকে মারতে পারলেন না? বাহ, শুরুতে তো অনেক বীরবল দেখিয়েছিলেন। ছেলেটা হেনার গালের মধ্যে কষে একটা থাপ্পড় বসায় দেয়।
হেনা থাপ্পড়ের টাল সামলাতে না পেরে ফ্লোরের উপরে গিয়ে পড়ে। এই মেয়ে, তোর গুষ্টি মারি। আর একবার শব্দ বের করবি মুখ দিয়ে, তাহলে তোকে থাপড়াইতে থাপড়াইতে এখানেই মেরে ফেলবো। ফাজিল মেয়ে কোথাকার, নিজের জীবন নিয়ে বেঁচে ফিরছি, এইটাই শুক্রিয়া। এই মেয়ে, তুই জানিস এই ছেলে কে বা কি তার পরিচয়? আমি কেন, আমার মতো 100 ছেলে পেলে আসলেও ওর শরীরের পশম পর্যন্ত বাঁকা করতে পারবে না। আজকে তোর জন্য নিজের জীবনটা ঝুঁকিতে ফেলে দিয়েছিলাম। দোষ ভাইয়ের না, দোষ তোর। তুই ইচ্ছা করে ভাইকে ধাক্কা দিয়েছিস। সোজা এখান থেকে কেটে পড়, না হয় আরেকবার যদি আমার চোখের সামনে পড়িস তাহলে তোকে খুন করে দিব। হেনা ভয় শপিং মল ছেড়ে বের হয়ে যায় বান্ধবীদেরকে নিয়ে, কিন্তু হেনা ভিতরে ভিতরে রাগে ফসফস করছে। একে তো শপিং করতে পারে নাই, দ্বিতীয় এই খ্যাত আকাশের জন্য অপরিচিত একটা ছেলের হাতে থাপ্পড় খেলো। সব এই খ্যাত আকাশের দোষ। বেটাকে আমি ছাড়বো না, তোর জন্য মার খেয়েছি, তোর শেষ দেখেই ছাড়বো। আর শালা ফকিন্নির বাচ্চা কি বললো, ওর মতো 100 ছেলে পেলে আসলেও এই খ্যাটটার কিছু করতে পারবে না। আরে 100 ছেলে পেলে কেন, খ্যাটটাকে আমি নিজেই সাইজ করব। অন্যদিকে আরু গাড়ি ড্রাইভ করছে আর আমি চুপচাপ বসে আছি। এমনিতে আরুর মাথায় তো আমাকে নিয়ে হাজারো কৌতূহল, তার মধ্যে ছেলেটাকে বলা আমার শেষ কয়েকটা কথা তাকে আরো ভাবাচ্ছে। সে শিওর আমার কথা শুনে ভাবছে যে আমার কোনো লুকানো অতীত আছে। আমি চুপচাপ গাড়িতে বসে আছি, মন মেজাজ একদম বিগড়ে আছে। কচুপোড়া দুনিয়ায় মানুষগুলো এত আজীব কেন? আমি ভালো থাকলে ওদের শরীরে এত জ্বালা করে কেন? যেখানেই যাই পিছনের অতীতের সাথে রিলেটিভ কোনো কর্মকাণ্ড ঘটে যায়। আমার গালে আঙুলের ছাপ বসে আছে। আরও গাড়ি ড্রাইভ করে আমার বাসার সামনে এনে আমাকে নামিয়ে দেয়। আমি গাড়ি থেকে নেমে আরুকে বললাম, সাবধানে যেও, আর কোনো সমস্যা হলে আমায় ফোন দিও বলে আমি ঘরের দিকে হাঁটা দিলাম। আচ্ছা, তুমিও ভালো থেকো। আমি বাসার ভিতরে ঢুকবো, আরু পিছন থেকে আবার ডাক দেয়, এই আকাশ, শোনো তো একটু। হ্যাঁ বলো। কাছে আসো। আমি আরুর কাছে গিয়ে হ্যাঁ বলো। আরু ঠুস করে আমার গালে একটা কিস বসিয়ে দিল। এই কি হলো এটা? কই কি হয়েছে? আর এত চাপ নিচ্ছ কেন? বন্ধুকে ভালোবেসে 2-1টা পাপ্পি দেওয়াই চাই। আচ্ছা গেলাম। আমি বাসার ভিতরে চলে এলাম, আরুও চলে গেল। আমি এসে দেখি পল্লবও বাসায় নাই। আমি ফ্রেশ হয়ে নাস্তা করে পড়তে বসলাম। পল্লব একটু পরে চলে এলো। ভাই, আপনার গায়ে নাকি কে হাত দিয়েছে, কিন্তু তাও নাকি আপনি তাদেরকে ছেড়ে দিয়েছেন। কি রে, তুই কি করে জানলি? ভাই, আমি আপনাকে নিজের চাইতেও বেশি ভালোবাসি। আপনার গায়ে হাত দিয়ে কিভাবে বেঁচে যাবে? আপনার গায়ে হাত দিয়েছে আর আমি ওকে ছেড়ে দিব, সেটা আপনার মনে হয়? বেটার কেচ্চা কাহিনী খতম। আরে তোরা কি কখনো মানুষ হবি না? তোদের নিয়ে আর পারি না। আমি যেখানে কিছু করিনি সেইখানে তুই কেন উল্টাপাল্টা করতে গেলি? এটা তো কম ভাই, আপনার গায়ে আঘাত করবে এমন জানতে পারলেও জীবন কেড়ে নেব। আমি জানি ওদের যত মানা করি কিন্তু কাজ হবে না। বেটাদের খেল খতম করে দিয়েছে পল্লব। আচ্ছা আমার পড়তে হবে, তুই কোনো কাজ থাকলে শেষ কর। আমি পড়ায় মন দিলাম। পড়া শেষ করে রাতের বেলায় খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। কিন্তু অন্যদিকে হেনার চোখের ঘুম কেড়ে নেই। ওকে আজ মাইর খাইয়েছি আমি, কিন্তু একটা জিনিস ওর মাথায় কাজ করছে না। সেটা হলো আমাকে মারার পর আমি কোনো রিয়্যাক্ট করলাম না কেন। সে ভাবছে ছেলেটা দেখতে খ্যাত হলে ওর মধ্যে ভালো কিছু গুণ আছে। থুর, আমি ওই খ্যাতটাকে নিয়ে কিসব উল্টাপাল্টা চিন্তা ভাবনা করছি। তবে খ্যাতটার কোনো একটা দিক আমাকে দুর্বল করে দিচ্ছে। ওকে আমি কোনোভাবেই আমার স্মৃতিশক্তি থেকে সরাতে পারছি না। সকালবেলায় আমি ঘুম থেকে উঠে কলেজে চলে আসি। আরুও আজ আগেভাগে চলে আসে। তিশানও আজ কলেজে এসেছে। তিশান আকাশের সাথে আরুকে দেখে তো অবাক। তিশান আরু আমাদের বন্ধুত্বের মধ্যে নতুন জয়েন হয়েছে। ক্লাস শুরু হতে আরো 30 মিনিট বাকি, তাই সবাই বসে বসে আড্ডা দিচ্ছি। এমন সময় হেনা কলেজে আসে। এসেই দেখে 3 জন একসাথে বসে গল্প করছি। হেনার কেন জানি একদম গা জ্বলে যাচ্ছে, বিশেষ করে আমার সাথে আরুকে দেখে। না দাঁড়া, তোদের ব্যবস্থা করছি। তোদের দুইটাকে আমি কখনোই একসাথে থাকতে দিব না। ক্লাসের ঘন্টা পরে সবাই ক্লাসে চলে যায়। আমি আজ আবার সামনে বসেছি। স্যার এসে দেখে আমি কাপড় পাল্টাচ্ছি। যাক, তাহলে এবার নতুন কাপড় কিনে পরিধান করেছো, তাই আর কিছু বললাম না। স্যার কিনেছে না কেউ ভিক্ষা দিয়েছে? এসব খ্যাত মার্কা ছেলেদের সামর্থ্য আছে নাকি নতুন কাপড় চোপড় কেনার? হেনার কথা শুনে ক্লাসের সবাই সজোরে হেসে দেয়। এই স্টপ স্টপ, এটা ক্লাস, কোনো বিনোদন কারখানা না। স্যার লেকচার দিতে শুরু করলো। সবাই স্যারের কথার দিকে ফোকাস করে, কিন্তু হেনা অন্য কিছু ভাবছে। ছেলেটাকে আমি শিক্ষা দিয়েই ছাড়বো, কিন্তু কিভাবে দিবে একটা বুদ্ধি আটতে হবে। হ্যাঁ পেয়েছি, এবার বেটা যাবি কই? ক্লাস শেষ করে আমি, তিশান আর আরু
গাছতলায় বসে বসে আড্ডা দিচ্ছি। এমন সময় হেনা আমাকে ডাক দিল। আমি শুনেও না শোনার ভান করে আছি। হেনা আমার কাছে এসে, এই আকাশ, শোনো তো একটু, তোমার সাথে আমার কিছু কথা আছে। আয় আকাশ, তুই যাবি না, তোকে আবার অপমান করবে। সরি, আপনার সাথে আমার কোনো কথা নেই, আপনি যেতে পারেন। প্লিজ শোনো, জাস্ট 2 মিনিট কথা বলবো, খুব দরকার। না, বলেছি না আপনার সাথে আমার কোনো কথা নেই, আপনি যান এখান থেকে। প্লিজ একটু কথা শোনো না। আচ্ছা আরু, তোমরা দাঁড়াও, কি বলে শুনে আসি। এত করে রিকোয়েস্ট করছে। আমি শিওর আবার অপমান করবে। আরে অপমান করলে করুক, আমার সয়ে গেছে। তারপর আমি হেনার কাছে যাই। জি, কি জন্য ডেকেছেন এবার বলেন। আসলে আকাশ, সরি কালকের বিষয়টার জন্য। শুধু কালকে না, আগের সমস্ত খারাপ ব্যবহারের জন্য সরি। আরে আরে, কি করছেন? পাগল হয়ে গেছেন নাকি? আপনি কোথায় আর আমি কোথায়? আপনি হচ্ছেন ওসির মেয়ে, আর আমি হচ্ছি কোথায় একটা খ্যাতমার্কা ছেলে। আমার কাছ থেকে মাপ চাওয়া আপনার মানায় নাকি? আকাশ, জানি তুমি আমার উপর এখনো রেগে আছো, প্লিজ মাফ করে দাও। তোমায় আর কখনো খ্যাত বলবো না। আচ্ছা যান, মাফ করে দিয়েছি, এবার ভালো থাকেন। বলে চলে আসতে ধরছি, এমন সময় হেনা আবার ডাক দেয়। এই আকাশ, দাঁড়াও। আবার কি? এত তাড়াহুড়া কেন তোমার? হ্যাঁ, একটু কথা বললে কি হয় আমার সাথে? আর আজিব তো, কি বলবো আপনার সাথে? মাপ চাইতে এসেছেন, কাজ শেষ, এরপর আর কি কথা থাকতে পারে? প্লিজ, আমি তোমার বন্ধু হতে চাই, আমাকে তোমাদের বন্ধুদের মধ্যে সামিল করে নাও। আচ্ছা, আপনি আসলে কোন মতলব নিয়ে এসেছেন বলেন তো? শুরুতে মাপ চাইলেন, এখন বলছেন বন্ধু হতে চান। আসলে ঘটনাটা কি? এক রাতের মধ্যে কি এমন পরিবর্তন হয়ে গেল যে আমার মতো খ্যাতের সাথে ভালো ব্যবহার করছেন? কিসের মতলব থাকবে? আমার কোনো মতলব নেই, আমি তোমার বন্ধু হতে চাই। ধুর, আপনার সাথে কথা বলাই বেকার। আপনাকে বন্ধু বানানো ইম্পসিবল, কখনোই না। আমার মাথা খারাপ হয়নি যে আপনাকে বন্ধু বানাতে যাব। আমি হেনাকে রেখে তিশানদের কাছে চলে আসি। হেনাও আমার পিছনে পিছনে এলো। এই আরও আমি তোমাদের বন্ধু হতে চাই। আকাশকে বলেছি, সে আমাকে বন্ধু বানাতে রাজি হচ্ছে না। প্লিজ তোমরা আমাকে বন্ধু বানিয়ে নাও। সরি হ্যানা, মাফ করো, আমাদের আর কোনো বন্ধুর দরকার নেই। এই আকাশ, চলো তো বাসায় চলে যাব। যত সব পাগল ছাগলের কারখানা, অপমান করে আসছে বন্ধু বানাইতে। হেনাকে পাত্তা না দিয়ে যে যার মতন বাসায় চলে এলাম। হেনা তো রেগে মেগে শেষ। শালা ছোট লোকের বাচ্চাগুলো আমার বন্ধুত্বকে ঠুকরে দেয়। তোদের সব কয়টাকে আমি দেখে ছাড়বো। বন্ধু তো আমি হবই, আর খ্যাটটাকে শিক্ষা দিয়েই ছাড়বো। আমি বাসায় এসে পড়লাম। বাসায় এসে যখন ঘরে ঢুকি, তখন দেখতে পাই পুরো ফ্লোর রক্তে লাল হয়ে আছে, আর একটা হাত কবজি থেকে কাটা ফ্লোরে পড়ে আছে। এটা দেখে তো আমার হুশই উড়ে গেছে। আল্লাহ, পল্লবের কিছু হলো না তো? সে ঠিক আছে কিনা আল্লাহ জানে। তাড়াতাড়ি ঘরের ভিতরে ঢুকে দেখি পল্লব সেই ছেলেটাকে চেয়ারের সাথে বেঁধে রেখেছে, যে ছেলেটা শপিং মলে আমাকে থাপ্পড় মেরেছিল। ছেলেটার হাত পল্লব কেটে ফেলেছে। ছেলেটার হাত থেকে অনবরত রক্ত ঝরে পড়ছে, আর ছেলেটা ব্যথায় কাতরাচ্ছে। কিন্তু কি করার, ওর মুখের মধ্যে পল্লব কাপড় গুজে দিয়েছে। না হয় দুনিয়াদারি একদিকে করে ফেলতো চেঁচিয়ে। এই পল্লব, কি করছিস কি? ভাই, এই জানোয়ারটার কত বড় সাহস যে সে আপনার গালে থাপ্পড় মেরেছে, তাই ওর হাত কেটে ফেলেছি। বাকি ওকে মেরে ফেলবো এখনই। এই তুই পাগল হয়ে গেছিস? হ্যাঁ, আমাকে মেরেছে, আমি মাফ করে দিয়েছি। যা, ওকে ছেড়ে দিয়ে আয়। কি বলছেন ভাই? আপনার গায়ে সে হাত তুলেছে আর আপনি বলছেন ওকে ছেড়ে দিতে? হ্যাঁ, আমি বলছি, যা ওকে ছেড়ে দিতে। ওকে ভাই, ছেড়ে দিচ্ছি। ছেলেটাকে হসপিটালের সামনে নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে আসে পল্লব। দুপুরে খাবার খেয়ে আমি শুয়ে আছি, এমন সময় আরু ফোন দেয়। কি করছো? খাওয়া দাওয়া হয়েছে তোমার? হ্যাঁ হয়েছে, তুমি খেয়েছো? হ্যাঁ খেয়েছি। আচ্ছা ঠিক আছে, তুমি রেস্ট করো, কাল কলেজে আসলে কথা হবে। আচ্ছা বলে ফোন রেখে দিলাম। তারপর একটু রেস্ট করে বিকালবেলা বাসার নিচে একটু হাঁটাহাঁটি করে কিছুক্ষণ পর আবার বাসায় এসে পড়লাম। পরে পড়তে বসলাম, কারণ সামনে পরীক্ষা আসতে চলেছে। এখন পড়ায় ফোকাস করতে হবে, না হয় আমার এই ত্যাগ বিফলে যাবে। পড়াশোনা শেষ করে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে যথাযথ সময়ে কলেজে চলে গেলাম। গিয়ে দেখি কেউ আসে নাই। কেউ বলতে আরু আর তিশান, এই দুইজনের কেউ আসে নাই। তবে আমি লক্ষ্য করি হেনা এসেছে, তাই আমি নিজেকে আড়াল করে ফেললাম। কিন্তু হেনার চোখে ধরা খেয়ে গেলাম। হ্যাঁ, এটাই সুযোগ ওর সাথে একা কথা বলার। না হয় চামচগুলো আসলে আর কথা বলতে দিবে না, তাই আমি আকাশের কাছে চলে গেলাম। আমি হেনাকে দেখে থতমত খেয়ে যাই। কিরে, আমি তো নিজেকে আড়াল করে ফেললাম, তাও এই মেয়ে আমায় দেখলো কি করে? হেনা আমার কাছে এসে, এই ছেলে, তোমার সমস্যা কি? হ্যাঁ,
আমায় দেখলে এইভাবে পালিয়ে বেড়াও কেন? কে 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 বলেছে আমি আপনাকে দেখলে পালিয়ে বেড়াই? শোনো, আমি বাচ্চা না, আমি সবকিছুই বুঝি। আচ্ছা, তুমি কি আমায় মাফ করবে না? আমি তো সমস্ত কিছুর জন্য সরি বলেছি, তাও আমাকে তোমাদের বন্ধু বানাবে না? মানুষ মাত্রই তো ভুল, আর আমিও সেই ভুল করেছি, কিন্তু তার জন্য তো ক্ষমাও চেয়েছি, কিন্তু তুমি আমাকে ক্ষমা করছো না। আরে আজিব তো, ক্ষমা তো করে দিয়েছি। তাহলে বন্ধু বানাতে সমস্যা কোথায়? আপনার হয়তো মাথা নষ্ট হয়ে গেছে। বন্ধু আর ক্ষমা দুইটা আলাদা জিনিস। তাছাড়া আপনি একজন ওসির মেয়ে, আপনার সাথে আমাদের বন্ধুত্ব কি করে হয়? কোথায় আপনি কোটিপতির মেয়ে আর কোথায় আমরা ছোট লোক খ্যাত। তার চেয়ে বড় কথা, সেদিনের মাইরের কথা আমার মনে আছে। সারাটা রাত আপনার বাবার হুকুমে তিনার চামচাগুলো আমায় মেরেছে। আমি আর নতুন করে কোনো ঝামেলা চাই না, আর আপনার বাবার কাছে মায়েরও খেতে চাই না। হেনা খপ করে আমাকে জড়িয়ে ধরলো আর সাথে সাথে কান্না করে দিল। আকাশ, প্লিজ আমায় এভাবে ফিরিয়ে দিও না। আমি কেন জানি তোমার অবহেলা নিতে পারছি না। এই কি করছেন? প্লিজ ছেড়ে দেন, মানুষ দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। না, আমি ছাড়বো না। আগে বলো, আমাকে তোমাদের বন্ধু বানাবে? বিশেষ করে তোমার। তোমাকে বন্ধু বানিয়ে পরে তোমার বাবার মার খাই, সমস্ত দোষারোপ আমার উপরেই আসবে যে আপনাকে ফুসিয়ে ফাঁসিয়ে পাগল করে ফেলেছি। না, এমন কিচ্ছু হবে না। আমার বাবারটা আমি দেখে নেব। প্লিজ আকাশ, আমাকে ফিরিয়ে দিও না। আচ্ছা ঠিক আছে, ছাড়ো। তিশান আর আরু আসুক আগে, ওদের মতামত কি সেটা দেখি। হেনা ছেড়ে দিল। একটু পর আরু আর তিশান এলো। হেনা আকাশের পাশে বসে আছে, আরু তো এসেই রাগারাগি শুরু। এই আকাশ, এখানে কি হচ্ছে? এই মেয়ে তোর সাথে কেন? সকাল থেকে আমার মাথা খারাপ করে দিচ্ছে। আমাদের বন্ধু হবে বলে আমি বলেছি তোরা আসলে দেখা যাবে। এখন তোরা এসেছিস, এবার তোরা বোঝ কি করবি। কি করব? ওর মতো মেয়ে বন্ধু আমাদের চাই না। তিশান, তোর কি মতামত? তিশান প্লিজ, না করো না। দেখ, আমি আর কি বলবো। মেয়েটা যেহেতু সরি হয়েছে, সেই দিক থেকে একটা সুযোগ দেওয়াই যায়। আর বন্ধুই তো হতে চেয়েছে, এর থেকে বেশি কিছু তো আর না। দেখ, ওকে বন্ধু বানিয়ে নিজের বিপদ ডেকে আনিস না আকাশ। বাদ দে আরু, সে আমাকে মেরে ফেলবে। অতি জ্বর গেলে থাক, মরে যাব। এর চাইতে বেশি কিছু তো আর না। সে যখন এত করে বলছে, একটা সুযোগ দেওয়া দরকার। আচ্ছা ঠিক আছে, তুই যা ভালো মনে করিস। তারপর সবার বন্ধু হয়ে গেলাম। আমি আরু, তিশান, আকাশ সবার সাথে একটা ভালো সম্পর্ক বানিয়ে ফেললাম। কিন্তু আকাশকে নিয়ে মনের মধ্যে অন্যরকম একটা কিছু ফিল কাজ করে। ইচ্ছে করে আকাশকে নিয়ে সারা জীবন পার করে দেই। কলেজে এখন কোনো বেস্ট বন্ধু প্যানেল থাকলে সেটা আকাশদের। আমার বান্ধবীরা সবাই অবাক, মিম তো আরো অবাক। সে ভাবছে, যে মেয়ে আকাশকে খেত ছাড়া কিছুই ডাকতো না, পদে পদে অপমান করত, সেই মেয়ে আজ তার বন্ধু। আমি পুরোপুরি ভাবে বন্ধু প্যানেল পরিবর্তন করে ফেলেছি। আকাশ, তিশান, আরু এই তিনজন বাদে এখন আমার আর কোনো বন্ধু নাই। মিম, তারপর আরো বাকি যারা ছিল, কারোর সাথে এই কথা বলি না। আমি কেমন যেন একরকমের পাগল হয়ে গেছি আকাশের জন্য। আকাশ আমার মনের মধ্যে জায়গা করে ফেলেছে। এইভাবেই দিন কাটতে লাগলো। আমাদের চারজনের বন্ধুত্ব আরো গভীর হয়ে গেল। আমরা যাই করি চারজন একসাথে করি। আর কলেজে এখন যদি কেউ ভুল করেও আকাশকে কিছু বলে, যে খ্যাত বা ছোট লোক এই টাইপের কিছু, তাহলে আমি তার 12টা বাজিয়ে দেই। আমার মনেও হেনাকে নিয়ে কিছুটা ভালো লাগা কাজ করে, কিন্তু সমস্যা হচ্ছে আমি যদি ভালো লাগাটাকে বাস্তব রূপ দিতে চাই, তাহলে আমাদের বন্ধুত্ব নষ্ট হবে। প্লাস হেনা উল্টোপাল্টা রিয়াক্ট করবে। না থাক, ভিতরেই থাক ভালো লাগা। আমি আমার ভালো লাগাকে নিজের ভিতরে দমিয়ে রাখলাম, কিন্তু হেনা আমার সাথে সবসময় লেগে থাকে। আমার ভালো মন্দ সবসময় খোঁজ খবর রাখে, খেয়েছি কিনা, নিজের যত্ন নিচ্ছে কিনা রোজ খেয়াল রাখে। আমিও সেমভাবে হেনার কেয়ার করি। আমি হেনার আচরণ দেখে কিছু একটা ফিল করি যে হেনাও আমাকে সামথিং কিছু একটা। কিন্তু হেনা তো কখনো মুখ ফুটে বলবে না, কারণ সে মেয়ে, যা করার আমাকে করতে হবে। তাই আমি একটা ফোন দিয়ে আটলাম। একদিন রাতের বেলা আমি অন্য একটা মেয়ে ফ্রেন্ডকে দিয়ে হেনাকে ফোন করাই। এই যে, আপনি কি হেনা বলছেন? জি, আমি হেনা, কিন্তু আপনি কে? আমি আকাশের গার্লফ্রেন্ড। কোন আকাশ? আর আপনার বন্ধু আকাশ আছে যে, ওর গার্লফ্রেন্ড। এই মেয়ে, তোর কি মাথার তারমার ছিঁড়ে গেছে নাকি? হ্যাঁ, তুই আকাশের গার্লফ্রেন্ড মানে? হেনার তো রাগ উঠে গেল। আরে আরে, আপনি এত রাগ করছেন কেন? আমার কথাটা তো শুনবেন আগে। এই মেয়ে, কি শুনবো? হ্যাঁ, কি শুনবো? তুই আমাকে ফোন কেন দিয়েছিস সেটা বল। আরে আপনি আগে একটু শান্ত হন প্লিজ, ধীরে ধীরে সব বলছি। দেখেন,
আমি আজ থেকে নিয়ে বিগত 2 বছর আগের থেকে আকাশকে ভালোবাসি, কিন্তু আকাশ আমাকে ভালোবাসে না। ওকে অনেকবার প্রপোজ করেছি, কিন্তু সে রাজি হয় না। কিন্তু ইদানিং কিছুদিন ধরে দেখছি আপনার সাথে আকাশ ঘোরাফেরা করে। প্লিজ আপনি আকাশের থেকে দূরে সরে যান। আমার আকাশকে চাই, আমি ওকে নিজের জীবন থেকেও বেশি ভালোবাসি। এই ফকিন্নির ঘরের ফকিন্নি, তুই শুধু 2 বছর কেন, তুই যদি 200 বছর আকাশের পেছনে ঘুরিস তাও সে তোকে ভালোবাসবে না, কারণ আমি তাকে ভালোবাসতে দিব না। সে খালি আমার, আমি ওকে ভালোবাসি। তুই কোথা থেকে আসছিস ফকিন্নি? একদম মেরে জলে ভাসিয়ে দেব। ওকে, আমিও দেখে নিব সে তোমাকে কিভাবে ভালোবাসে। বলে লাইন কেটে দেয়। অন্যদিকে আমি তো হাসতে হাসতে শেষ। আল্লাহ, কি কপাল মেয়ে রে বাবা। না, কালকে ওকে প্রপোজ করব। আচ্ছা, থ্যাংক ইউ রে দোস্ত আমাকে সাহায্য করার জন্য। পরের দিন আমি কলেজে গিয়ে হেনার খোঁজ করতে থাকি, কিন্তু হেনাকে কোথাও খুঁজে পাই না। পরে কেউ একজনকে জিজ্ঞেস করলে সে বলল হেনাকে নাকি কলেজের পাশের পার্কটাতে বসে থাকতে দেখেছে। আমি দৌড়ে পার্কটাতে চলে গেলাম। গিয়ে দেখি হেনা মন খারাপ করে বসে আছে। এই হেনা, কি হয়েছে তোমার? তোমাকে কত সময় ধরে খোঁজ করলাম, কিন্তু কোথাও পেলাম না। পরে একজন থেকে জানতে পারলাম তুমি পার্কে এসে বসে আছো। কেন আমার খোঁজ করতে হচ্ছে তোমার? আমার সাথে তোমার কি যে আমার খোঁজ করতে হবে? তুমি কি সত্যি বোঝো না আমার সাথে তোমার কি? না, বুঝি না তোমার সাথে আমার কি। লুচ্চা কোথাকার। আরে পাগলি, তুমি আসলে একটা গাধা। তোমাকে যে আমি ভালোবাসি সেটা কি তুমি বুঝো না? তো কি বলছো কি আকাশ? সত্যি তুমি আমায় ভালোবাসো? হ্যাঁ রে বাবা, আমি তোমায় সত্যি ভালোবাসি। তাহলে প্রপোজ করো। আল্লাহ, এখন প্রপোজ কিভাবে করব? আশেপাশে তো কোনো ফুলও নাই। পকেট একটা কলম ছিল, সেটা বের করে হেনাকে প্রপোজ করি। তুমি কি আমার বাবুরাম্মু হবে হেনা? আমার কাণ্ড দেখে তো রেগে মেগে আগুন। এই খাটাস পোলা, কলম দিয়ে জীবনেও কেউ প্রপোজ করতে দেখেছিস? কি করবো গো, ফুল তো নাই। তাহলে আজকে করতে হবে না, কালকে ফুল নিয়ে এসে কলেজের সকলের সামনে জোর গলায় প্রপোজ করবে। কেন সকলের সামনে কেন? কারণ কেউ যাতে এরপর তোর পেছনে আর ঘুরঘুর না করে, তুই খালি আমার সেটা যেন সবাই জানে। আর শোন, প্রপোজ করার পর জড়িয়ে ধরবি কিন্তু। আচ্ছা ঠিক আছে। আমি পরের দিন সকালবেলা ফ্রেশ হয়ে আরুর কিনে দেওয়া জামাটা পরে তারপর গোলাপ ফুলের একটা তোড়া নিয়ে কলেজে গেলাম। হেনা অনেক আগে এসে বসে আছে। এই এত সময় লাগে আসতে? হ্যাঁ, আর একটু দেরি হয়ে গেছে। আচ্ছা সমস্যা নেই, এবার প্রপোজ করো। আমি একটু বড় গলায়, লিসেন টু অল অফ ইউ হু আর হিয়ার, আই এম গোয়িং টু মেক ই স্পেশাল অ্যানাউন্সমেন্ট ইন ফ্রন্ট অফ ইউ। অ্যালানটা হচ্ছে যে আমি হেনাকে ভালোবাসি, শুধু ভালোবাসি না, নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। হেনা, তুমি কি দেবে আমায় একটা সুযোগ? তোমায় ভালোবাসার মতো কথা দিলাম, তোমার এই দুটো হাত কখনোই ছাড়বো না। হঠাৎ হেনা পা থেকে জুতাটা খুলে ঠাস করে জুতোর বাড়ি বসায় দেয় আমার গালে। আমি তো পুরো অবাক। কলেজের সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। কিরে ফকিনের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমাকে প্রপোজ করার? নিজের চেহারাটা ভালো করে কখনো আয়নায় দেখেছিস? ছোট লোকের বাচ্চা, চলে এসেছিস আমাকে প্রপোজ করতে। হেনা, তুমি আমার সাথে মজা করছো তাই না? কলিজা, আমি জানি তুমি আমার সাথে মজা করছো। হেনা জুতাটা দিয়ে আর একটা বাড়ি লাগিয়ে দেয় আমার গালে। এই ছোট লোক, মজা করবো মানি? কিসের মজা তোর সাথে? বলেছিলাম না ওই দিন তোকে আমি দেখে ছাড়বো? আমাকে অপমান করা, তার উপরে আমাকে ওই লোকের কাছে থাপ্পড় খাওয়ানো। কি ভেবেছিস আমি এত সহজে সব ভুলে যাব আর তোকে ছেড়ে দেব? ছোট লোক, তোর নিজে কি নিজে ভালোবাসার মতো পয়সা নেই। কি সব কম দামি জামা কাপড় পরিধান করেছিস আর চলে এসেছিস আমাকে ভালোবাসতে। খ্যাত গাইয়া কোথাকার। আমি মাটির দিকে চেয়ে আছি আর চোখ দিয়ে জল ঝরাচ্ছে। চোখের জলে যেন আশেপাশের মাটি ভিজে কাদা হয়ে গেছে। আমার বিশ্বাসই হচ্ছে না যে হেনা আমার সাথে এইরূপ আচরণ করেছে। কি দোষ ছিল আমার? জাস্ট সামান্য একটু বন্ধুর থেকে কথা শুনেছি আর নিজের দোষে নিজে মার খেয়েছি, এই জন্য এত ক্ষোভ আমার উপরে। কিন্তু সে যে আমায় বিনা দোষে সারা রাত মাইর খাইয়েছে, সারা রাত নন স্টপ 2টা মানুষ আমায় মেরেছে, সেটা কি কিছুই না? চোখের পানি যেন বৃষ্টির পানিতে পরিণত হয়ে গেছে। এই ছোট লোক শোন, তোকে একটা পরামর্শ দেই, আগে নিজেকে ঠিক কর। তোর যে স্ট্যাটাস, তোর জন্য আমরা না তোর মতো গ্রামের ছকি না পারফেক্ট। আর শোন, আমি কে সেটা চিনে রাখবি, ফকিন্নি গাইয়া কোথাকার। থাক, চললাম। হেনা আর ওর বান্ধবী যারা ছিল সবাই চলে গেল। মিমু আছে হেনার সাথে। আই মিন, এটা ওদের প্ল্যানিং ছিল আমাকে এইভাবে অপমান করবে। সকলেই হাসাহাসি করছে আমাকে নিয়ে। 2-1জন তো চেঁচিয়েও বলছে, কিরে খ্যাত, আর মেয়ে খুঁজে পেলি না? শেষমেশ ওসির মেয়েকে ধরেছিস? বাহ, ভালোই তো ফোন দিয়ে এটেছিস ওর বাবার টাকা পয়সা হাতিয়ে নেওয়ার জন্য। শরমে মাথা উঠাতে পারছি না। সবাই টিটকারি করছে।
হঠাৎ এমন সময় কোথা থেকে যেন আরু আসে। এই, কার কি সমস্যা এবার আমাকে বল। তোদের কি খেয়ে দিয়ে কাজ নেই? হ্যাঁ, ও যাকে মনে হয় তাকে প্রপোজ করবে, তোরা ওকে নিয়ে কটূক্তি করার কে? আরুকে দেখে সবাই চলে গেল। এই হাদারাম ছেলে, মাটি থেকে উঠে দাঁড়া। আমি এখনো মাটিতে বসে বসে কান্না করছি। এই, আর কত কাঁদবে? আরু আমাকে ধরে উঠাই মাটি থেকে। এই, তোকে বলেছিলাম না যে এই মেয়ের মতে গতি ভালো না, সে যে কোনো সময় তার রং পরিবর্তন করতে পারে। কিন্তু তুই কি বলেছিলি? অতি জোর গেলে মরে যাবি। কিন্তু এখন ভেবে দেখ তো, এটা মরে যাওয়া না, এর চাইতেও বেশি কষ্টের। আমার মুখ দিয়ে একটা কথাও বের হচ্ছে না। আচ্ছা হয়েছে, এবার আমার সাথে চল। বলে আরু আমাকে ধরে ধরে ক্যান্টিনে নিয়ে গেল। তারপর একটা ঠান্ডা পানির বোতল কিনে কিছুটা পানি আমার মাথায় ঢাললো আর কিছুটা খেতে দিল। আমি খাপ করে আরুকে ক্যান্টিনের মধ্যে জড়িয়ে ধরলাম। আরু তো অবাক, কিন্তু সে কিছুই বলছে না। সত্যি আমার 7 জন্মের ভাগ করে যে আমি তোর মধ্যে একটা ফ্রেন্ড পেয়েছি। প্লিজ আমাকে কখনো ছেড়ে যাবি না তো? আরে পাগল নাকি, কি বলছিস? তোদের কেন ছাড়তে যাব? শোন, সবার মতো আমি না রে, আমার বাবারও কম নাই কোনো কিছু, কিন্তু গরিমার শব্দটা আমার কাছে নেই। আরে বাবার টাকায় অহংকার করে ফায়দা কি? আমার অহংকার করা কি ভালো জিনিস নাকি? কিন্তু হ্যানাচা করলো তার জন্য তাকে পস্তাতে হবে। আমার বন্ধুকে সে কষ্ট দিয়েছে, আমি তার সাথে করা গণটাই হিসাব করব সব। সত্যি আমি লাকি যে তোর মধ্যে একটা ফ্রেন্ড পেয়েছি। আমার আর কাউকে চাই না। হয়েছে, এবার থাম। ক্লাস তো আজ আর করা হবে না, তুই এখানে বস, আমি নাস্তা নিয়ে আসছি। আমি বসে বসে ভাবছি, না এবার আসল রূপ দেখাতেই হবে। মানুষের মন বলতে কিছুই নেই, কার বাবার কতটুকু আছে সেটা নিয়ে দুনিয়া চলে এখন। আরে হেনা, তোর বাপ মাত্র একটা থানার ওসি। তোর বাবার মতো 10টা ওসিকে আমি আকাশ প্যান্টের পকেটে রাখি। আর আমার বাবার কথা না হয় বাদই দিলাম, আর একটু ধৈর্য ধরো, তারপর বুঝতে পারবে এই ছেঁচড়াকে তো আকাশ মাহমুদকে। আরু নাস্তা নিয়ে এলো। আমার খাবার কোনো ইচ্ছা নাই, কিন্তু আরুর জোড়াজড়িতে খেতে হচ্ছে। আর মরার টিশান একদিন ক্লাসে আসলে 10 দিন আসে না। কিভাবে জোরে কি করবো আল্লাহ জানে। আচ্ছা দোস্ত, হেনা এমনটা কেন করলো? ছোট একটা কারণে সে আমাকে এত বড় শাস্তি দিল। শোন, ওদের কাছে ছোট বড় নাই, বাবার টাকা আছে দেখে নিজেকে এলিট ক্লাস মনে করে, আর বাকি সবাই খ্যাত। আর সে তোকে কখনোই ভালোবাসেনি, সে তোকে মুর্গা বানিয়েছে প্রতিশোধ নেওয়ার জন্য। এটার মূর্খ কারণ, এটা আমি অনেক আগেই বুঝেছি, কিন্তু কিছু বলিনি, কারণ তুই আমায় খারাপ ভাববি। দোস্ত আমি এখন কি করব? কি করবি জানিস না? অপমানের প্রতিশোধ নিবি, যেমন কুকুর তেমন মুকুর। আরু কি বলিস? ওর বাবা থানার ওসি, আর তার চেয়ে বড় কথা, ওর থেকে অপমানের প্রতিশোধ কিভাবে নিব? তাহলে শোন, মেয়েদের মন গলাতে 2 মিনিটও লাগে না। সে তোকে যতই ফেক লাভ করুক না কেন, এখন তুই তাকে রিয়েলাইজ করাবি দূর থেকে। সেটা আবার কিভাবে? শোন, ওকে এক কথায় জেলাস করাবি। সে যখন দেখবে তুই অন্যের সাথে রিলেশন করছিস, তখন তার ভেতরের নাড়াতে উঠবে। আর সে তো তোকে সহ্য করতে পারে না, তাহলে তুই যে রিলেশন করিস সেটা যদি সে জানে, তাহলে বোস ওর কতটা ফাটবে। সবই ঠিক আছে, কিন্তু আমার সাথে রিলেশন কে করবে? কেন আমি করব? আরে কি বলছিস কি উল্টাপাল্টা? আরে এত সেন্টি খাচ্ছিস কেন? রিয়েল তো করবো না, জাস্ট ওকে বাঁচানোর জন্য করাবো। দেখিস ওর কতটা ফাটে। আর শোন, তুই 2-3 দিন কলেজে আসবি না, তারপর আমরা আমাদের রোল প্লে করব। ওকে, তাহলে সেদিন। তারপর দুজনের মতো বাসায় চলে গেলাম। সময় কাটতে থাকে। আমি টানা 1 সপ্তাহ কলেজে যাই না। এদিকে হেনার কেন জানি খুব খারাপ লাগছে। কাকে যেন খুব মিস করছে সে। সব সময় হতাশাগ্রস্ত হয়ে থাকে। কোনো কিছুতেই যেন আগের মতো আর শান্তি নাই। সে রাতের বেলায় শুয়ে শুয়ে ভাবছে যে আকাশকে সেদিন এইভাবে অপমান না করলেও পারতাম। ছেলেটা যেমনই হোক, মনটা অনেক ভালো। সেদিন যখন কেউ বন্ধু বানায়নি, আরু, তিশান সবাই বলেছে আমি ওর বিপদ ডেকে আনবো, কিন্তু সে বলেছে অতি জোর গেলে মরে যাবে, তাও সে আমাকে ওদের মতো ফিরিয়ে দেয়নি। থুর, কি সব ভাবছি আমি। আমার মাথা একদম নষ্ট হয়ে গেছে ওই খ্যাত ছেলেটার জন্য। না, ছেলেটার কাছে ফিরে মাফ চাওয়া উচিত, কিন্তু ছেলেটা তো আজ 1 সপ্তাহ ক্লাসে আসে না, ওর কাছে মাফ চাইবো কিভাবে? না, কাল দেখি কলেজে আসে কিনা। হেনা সকালে উঠে নাস্তা করে আগেভাগে কলেজে চলে গেল। আরুর প্ল্যান মোতাবেক আজ আমিও কলেজে যাই। সবাই আমাকে বাঁকা চোখে দেখছে। আরু আর আমি দুজনে একটা জায়গায় বসে আছি। ক্লাসের এখনো ঘন্টাখানিক বাকি। এদিকে হেনা কার কাছ থেকে যেন জানতে পারলো আমি এসেছি কলেজে। সে আমাকে খোঁজ করতে করতে এসে দেখে আমি আর আরু একটা গাছের নিচে বসে আছি। আমার কাঁধের মধ্যে আরু মাথা হেলান দিয়ে রেখেছে। আরু লক্ষ্য করলো যে হেনা আমাদেরকে খেয়াল করছে। আরুও অভিনয় শুরু করে দেয়।
কলিজা, তোমাকে ওই হ্যানা কথা শুনিয়েছে, অপমান করেছে, কিন্তু আমি কখনো তোমার সাথে এমনটা করব না, কারণ আমি তোমায় খুব ভালোবাসি। হেনার তো রাগে মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। শালা শাকচুন্নি, তুই ভালোবাসলেই কি হবে? আকাশও তো তোকে ভালোবাসতে হবে। আর তোর যা খুশি কর না, কিন্তু আমার নামটা কেন বেঁচে খাচ্ছিস? আমার তো আগামাথা কিছুই বুঝে আসছে না। আরও কি পাগল হয়ে গেল নাকি? হেনার আগে গজগজ করতে করতে সেখান থেকে চলে গেল। আরে পাগল, হ্যানা এসেছিল। ও বুঝেছি, হেনার মাথা তো ফুল গরম, সে ক্লাস না করে বাসায় চলে গেল। শালা লুচ্চা পোলা, তোরা যা করবি কর, তাতে আমার কি? এইভাবেই দিন কাটতে থাকে। আমি আর আরু এমন অভিনয় করি যে আমরা দুইজন লাভার। অন্যদিকে হেনা তো দিন দিন পাগল হয়ে যেতে থাকে আমাকে আর আরুকে একসাথে দেখে। হেনাকে দেখলেই আমাদের অভিনয় শুরু। হেনা শুরুতে খারাপ না লাগলেও পরে হেনা দুর্বল হয়ে পড়ে আমার প্রতি। আরুর সাথে আমাকে দেখলে তার ভিতরে কেন জানি মোচড়ে ওঠে। আমি বুঝে উঠতে পারছি না কি করব। খ্যাত ছেলেটার জন্য আমার ভেতরটা কুকড়ে যাচ্ছে। হয়তো আমি আকাশকে ভালোবেসে ফেলেছি। আকাশের সাথে আরুকে আমি যেন একদমই সহ্য করতে পারছি না। না, আকাশ শুধু আমার আর কারো না। কিন্তু আরু আর আকাশের ঘনিষ্ঠতা দেখে আমার কেন জানি মনে হয় ওদের দুজনের ভেতরে প্রেমের গভীর শিকড় গজিয়ে গেছে, যা কখনো আলাদা হবে না। কিন্তু আমিও নাছুর বান্দা, না, আমিও হার মানবো না। ব্যাটা যদি আমার না হয় তাহলে আর কারোর হতে দেব না, ওকে মেরে ফেলবো। এদিকে আমি তো হাসতে হাসতে শেষ। আমার এখন খুব শান্তি লাগছে। ভিতর থেকে যে শান্তিটা অনুভব করছি অপমানের প্রতিশোধ নিয়ে, তা কখনো বলে বোঝানো যাবে না। তবে আমি লক্ষ্য করছি যে হেনা আমার কাছে আবার ফিরে আসতে চায়, কারণ হেনার চোখের চাহনি দেখলেই বোঝা যায়। কিন্তু তাকে আর কখনোই ফিরাবে না, বরং আমি নিজেও পারবো না এই ছলনাময়ের সাথে। আর যাই হোক, ভালোবাসা হয় না। এদিকে আমি মনে মনে ঠিক করি আকাশকে খতম করে দেব। আমি শহরের নাম করা কিলার যে আছে তার কাছে কন্ট্যাক্ট দিয়ে আকাশকে মেরে ফেলার। ফকিন্নি খ্যাত, এবার যাবি কই? তুই আমার ভালোবাসারও যোগ্য না, কিন্তু তোকে নিয়ে মনের মধ্যে একটা সংশয় কাজ করে, তাই তোকে খতম করে দেব। আর এতদিন মানসিক অনেক অত্যাচার করেছিস তোরা দুইটা আমাকে। তোদের ঘনিষ্ঠতা আমার দুই চোখের বিষ। তুই কি মনে করেছিস তোকে আমি ছেড়ে দেব? বলে পৈশাচিক একটা হাসি দেই। পরের দিন সকালবেলা আমি রেডি হয়ে কলেজে আসি। ঘন্টা পড়ে গেছে, তাই সবাই ক্লাস করছে। এমন সময় 10 থেকে 15টা গাড়ি আসে, যার সব কয়টার মধ্যে ছেলে পেলে দিয়ে ভর্তি। সবার হাতে চাকু, চেইন, ছুরি, বিভিন্ন ধারালো অস্ত্র। ওরা এসে কলেজে ভাঙচুর শুরু করে। এই আকাশ মাহমুদকে। আমি তো সেই খুশি। আকাশ, এবার যাবি কই? তোর জম এসে গেছে, তোকে এবার মেরে কুচি কুচি করবে। সবাই তো ভয়ে শেষ। যাকে সামনে পাচ্ছে সবাইকে মারধর শুরু করছে। এই বল আকাশকে। ছেলে একটা দেখিয়ে দেয় আমার ক্লাসরুমটা। ওই যে ওইদিকে সে আছে, প্লিজ আমার ছেড়ে দিন। লিডার যে ছিল সে অর্ডার করলো। এই তোরা যা, বেটাকে তুলে নিয়ে আই। দুইজনকে পাঠালো আমাকে তুলে আনার জন্য। আমার মুখে মাস্ক লাগানো। আরুর তো চোখে পানি চলে আসলো, মনে হয় সে এখনই কান্না করে দিবে। ছেলের দুইটা আমাকে তুলে নিয়ে গেল। ভাই ধরেন, এই যে মালটারে তুইলা নিয়ে আইছি। লিডার অর্ডার করলো, সবাই ইচ্ছে তরফে মার ওরে, মারতে মারতে মেরেই ফেলবে একদম। সবাই আমাকে মারতে শুরু করলো। কলেজের সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সিনেমা দেখছে, কিন্তু কেউ সাহায্যের জন্য এগিয়ে আসছে না। সবাই ইচ্ছা তরফে মারতেছে আমাকে। হঠাৎ আমার মুখ থেকে মাস্কটা খুলে যায়। লিডার আমার চেহারাটা দেখে আকাশ ভাই বলে চিৎকার দিয়ে মাটিতে ঝুঁকে পড়ে। আরও কান্না করতেছে আমাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু কেউ শুনছে না ওর কথা। অন্যদিকে হেনা তো সেই মজা পাচ্ছে। বেটা, তুই আমার না হলে আর কারোর হতে দেব না। আমার নাক মুখ দিয়ে রক্ত পড়তেছে। লিডারটা দৌড়ে এসে আমার পায়ে পড়ে যায়। ভাই আমাকে মাফ করে দিন। ভাই বিশ্বাস করেন, এটা যে আপনি, আমি কখনোই জানতাম না। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আপনার পায়ে ধরি ভাই, এবারের মতো ক্ষমা করে দিন। আমি জানি একটু পর হয়তো আমার লাশ পড়ে থাকবে কলেজের মাটিতে, কিন্তু ভাই বিশ্বাস করেন আমি না জেনে ভুল করেছি। সবাই তো অবাক, কি হচ্ছে এইসব? আমি তো হিংস্র পশুর মতো হয়ে গেছি। এমন সময় মুন্না আর পল্লব কোথা থেকে যেন হুট করে চলে এলো, সাথে আরো বিশাল একটা গ্যাং। আমি পাটটা সরিয়ে নিয়ে মুন্নাকে ডাক দেই, এই মুন্না হকিটা দে। মুন্না গাড়ি থেকে হকিটা বের করে আমার হাতে দিল। আমি তো এলোপাতাড়ি মারতে শুরু করলাম। যারা যারা আমাকে মেরেছে সব কয়টাকে মেরে মাটিতে শুইয়ে দিয়েছি। মুন্না দৌড়ে এসে রকির থোবড়া বরাবর সজোরে একটা লাথি মারল। কুত্তার বাচ্চা, তোর কত বড় সাহস, তুই আমার ভাইয়ের গায়ে হাত দিস? তুই শহরে মাস্তান হয়েছিস তো কি হয়েছে? ওর ভাইকে সেটা কি তুই ভুলে গেছিস? আজ ভাই ভালো হয়ে গেছে সব ছেড়ে ছুড়ে, তাই বলে তোরাও সেই সুযোগটা কাজে লাগালি? হেনার তো চোখ বড় বড় হয়ে আছে।
কি হচ্ছে কিছুই তার মাথার ভিতরে ঢুকছে না। কিসের ভাইয়ের কথা বলছে ওরা? আর আকাশ মাহমুদ আসলে কে? হাজারটা প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। কলেজের সবার তো হুঁশি উড়ে গেছে, কারণ যেই আমাকে সবাই খ্যাত ছোট লোক বলে টিটকারি করত, সে আমাকে সবাই ভাই ভাই করছে কেন? আর লিডারটাও বা আমার পায়ে ধরে মাপ চাইছে কেন? এই মুন্না ছেড়ে দে রকিকে। মুন্না তো পাগল হয়ে গেছে পুরা, যে তার ভাইয়ের গায়ে এই 2 টাকার রকি মাস্তান হাত দিয়েছে। মুন্না তো কোনো মতেই নিজেকে শান্ত করতে পারছে না, তাও আমার কথায় সে শান্ত হলো। এই রকি, তোকে কে কন্ট্যাক্ট দিয়েছে? ভাই, আপনার কলেজের এই একটা মেয়ে। ওকে, বুঝেছি আমি। ভাই, আপনার পায়ে ধরে মাপ চাচ্ছি, আপনি আমায় মাপ করে দিন। সোজা এখন এখান থেকে দফা হয়। রকি মাটি থেকে উঠে দাঁড়ায় চলে যাওয়ার জন্য। এমন সময় দেখে যে হেনা দাঁড়িয়ে আছে। রকি হেনার কাছে গিয়ে ওর গালের মধ্যে কয়েকটা থাপ্পড় বসিয়ে দেয়। আজ তোর জন্য নিজের জীবন চলে যেত। এই মেয়ে কন্ট্রাক্ট দেওয়ার সময় কি বলেছিলি? ভাই, ছোট লোক খ্যাত দেখে তাকে তোর সহ্য হয় না। আরে নাদানের বাচ্চা, ভাই ছোট লোক খ্যাত না, ভাইয়ের ঘরে ফ্লোর মুছার কাপড় যেটা আছে সেটা পর্যন্ত তোদের কিনার সামর্থ্য নাই। ভাইকে জানিস? এই শহরের মোস্ট পপুলার টপ বিজনেসম্যান ইয়াকুব সাহেবের ছেলে। আর ভাইয়ের আরেকটা পরিচয় আছে, এই শহরের যতগুলার নাম করা মাস্তান আছে সবগুলার বাপ সে। হেনার তো চোখ কপালে উঠে গেছে, মনে হচ্ছে যেন তার কানটা এখনই ফেটে যাবে। কলেজের সবাই তো মুখে হাত দিয়ে ফেলছে। কি বলে? এই ক্ষেতমার্কা ছেলে বাংলার টপ বিজনেসম্যানের ছেলে? সবার যেন সমস্ত কিছু মাথার উপর দিয়ে গেল। এই সেমরি, তুই যত কোটিপতির মেয়ে হোস না কেন, ভাইয়ের পায়ের নিচে পড়ে থাকবি। হেনার তো চোখ মুখ দিয়ে ধোয়া বের হচ্ছে, কথাগুলোর ওজন সে নিতে পারছে না। রকি তার পুরো টিমকে নিয়ে কলেজ থেকে বের হয়ে চলে যাবে। এমন সময় রানা কোথা থেকে যেন চলে আসে, আর সে এসে রকির পুরো টিমকে মেরে মাটিতে মিশিয়ে দেয়। রকিকে মেরে মাটিতে ফেলে রাখছে। রকির নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। রকি রুহু যাচ্ছে আর আসছে। রানা দৌড়ে আমার কাছে আসে। ভাই, আপনার কিছু হয়নি তো? ভাই, আসতে দেরি হয়ে গেছে। ভাই, জানোয়ারের বাচ্চাগুলা নাকি আপনার গায়ে হাত দিয়েছে। আরে রানা, তুই আগে শান্ত হ। আমার কিছু হয় নাই, আমি ঠিক আছি। রানার টিমের লোকজনকে দেখে সবাই ভয়ে কলেজের ভিতরে ঢুকে পড়ে। এক একজনের হাতে বড় বড় আর্মস। কিভাবে শান্ত হবো ভাই? ওরা আমার কলেজের ভাইয়ের গায়ে হাত দিয়েছে। ওদের রক্ত পান না করলে আমার ভিতরটা ঠান্ডা হবে না। এটা না হয়েছে এবার অবজা, আর আমি এসব ছেড়ে দিয়েছি। 10 মিনিটের মধ্যে পুরো কলেজ খালি হয়ে যাওয়া চাই। একটা রক্তের দাগও যেন না থাকে। আর রকিকে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি কর। আচ্ছা ভাই, 10 মিনিট না, আপনার চোখের পলক পড়তেই পুরো কলেজ ফাঁকা হয়ে যাবে। চোখের পলক পড়তেই পুরো কলেজ ফাঁকা হয়ে গেল। আমি ক্লাসরুমের দিকে যাচ্ছি, কিন্তু পুরো কলেজের স্টুডেন্ট আমার দিকে তাকিয়ে আছে। সবার একটাই কথা, যাকে আমরা ক্ষেত বলতাম সেই আসল বাদশা। আরও কোথা থেকে জানি দৌড়ে এসে আমাকে সকলের সামনে খপ করে জড়িয়ে ধরে। এই, তুই ঠিক আছিস তো? বলে কান্না করে দেয়। হ্যাঁ রে, ঠিক আছি তো। এই তুই এভাবে কান্না করছিস কেন? তোর যদি আজ কিছু হয়ে যেত তাহলে কেমন হতো জানিস তুই কিছু? আরে কিছু হবে না আমার। আর এই বাংলার বুকে আমার গায়ে হাত দিবে এমন কারোর বুকের পাঠা হয় নাই। আর গায়ে হাত দেওয়া তো দূরের কথা, আমার নাম শুনলেই 100 হাত দূরে চলে যাবে। আরুর কান্না যেন থামতে চাইছেই না। আমি আরুকে ঘুরিয়ে ওর চোখের পানিগুলো মুছে দেই। এই পাগলি, আর কান্না করিস না। তোদের মতো বন্ধু থাকতে আমার কে কি করবে? আর তিশান কুত্তারটা আজও আসেনি। ওকে কখনোই পাবো না বিপদে আপদে। দূর, আমার আর কাউকে লাগবে না। তুই সারা জীবন আমার পাশে থাকলেই হয়। সারা জীবন তোর পাশে থাকবো আমি। আমি ক্লাসে ঢোকার সাথে সাথে সবাই আমাকে ঝাপটে ধরে। যে যার মতো করে ক্ষমা চাচ্ছে। আমাদের ভুল হয়ে গেছে, আমরা না জেনে তোমার সাথে খারাপ আচরণ করেছি। প্লিজ আমাদেরকে মাফ করে দাও। শারীরিক গঠন বা পোশাক আশাক দেখে তোমরা মানুষকে বিবেচনা করো। তোমাদের মধ্যে মনুষ্যত্বের কমতি রয়েছে, সেটাকে পরিবর্তন করো, তাহলে নিজ থেকেই মাপ পেয়ে যাবে। অনেকের মনে এখনো সংশয় কাজ করছে আমাকে নিয়ে। আসলেই কি আমি ইয়াকুব সাহেবের ছেলে? ইয়াকুব সাহেবের ছেলে হলে আমি কেন ছদ্মবেশ ধরলাম? আমার বাবার তো টাকার কোনো অভাব নাই, তাও কেন এমন কম দামি পোশাক আশাক পরিধান করলাম? আজ কলেজে ক্লাস হবে না, পুরো কলেজ আমাকে নিয়ে থমকে আছে। স্যাররাও অবাক যে ইয়াকুব সাহেবের ছেলে এই কলেজে পড়ে, বাংলার টপ বিজনেসম্যানের ছেলে এই কলেজে পড়ে। তাদের যেন বিশ্বাসই হচ্ছে না। আরও চল, আজ ক্লাস করব না। আরও আর আমি ক্লাসরুম থেকে বের হয়ে গেলাম। ক্লাস থেকে বের হতে কলেজের গেটের সামনে 10-15টা গাড়ি হাজির। গাড়িগুলো যেমন তেমন গাড়ি না, দুনিয়ার যত নামি দামি ব্র্যান্ড আছে সবগুলো গাড়ি আছে। মার্সিডিজ, ল্যাম্বরগিনি, সবাই তো গাড়িগুলোর দিকে হা হয়ে তাকিয়ে আছে। ওরা
নিজের স্বচক্ষে কখনো এমন গাড়ি দেখবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই। আমি মার্সিডিজের দরজা খুলে ভিতরে বসে যাই, সাথে আরও আছে। এখন সবার কনফিউশন দূর হয়ে গেছে যে আকাশ মাহমুদকে। এদিকে সবাই তো কানাঘুষা করছে, আকাশ মাহমুদ এত বড় লোকের ছেলে, কিন্তু হেনা কলেজের কোনো এক কোনায় বসে বসে চোখের পানি ঝরাচ্ছে। সে নিজেকে নিজে ধিক্কার দিতে থাকে। ছি হেনা, তুই নিজেকে কোটিপতি আর মডার্ন মনে করতি, তুই নিজেকে এলিট ক্লাস দাবি করতি। আজ দেখ তোর পরিণতি। তুই যাকে ছোট লোক আর খ্যাত বলতি, ওর বাসার কাজের লোকও তোর থেকে বেশি মডার্ন আর যোগ্যতাশীল। ছি হেনা, কিভাবে পারলি এমন একটা ছেলের মন নিয়ে খেলা করতে? এত বড় মাপের একজন মানুষ হওয়ার পরেও নিজের টাকা আর নিজের পজিশন নিয়ে অহংকার করেনি, আর তুই সামান্য একটা ওসির মেয়ে হয়ে এত দেমাগ তোর। আমি নিজেকে ধিক্কার দিয়ে কান্না করতে লাগলাম। আমি ড্রাইভারকে বলে সোজা গাড়ি টান দিয়ে থানায় গেলাম। আজ ওসির 12টা বাজাবো আমি। ড্রাইভার আমার কথা মতো গাড়ি টান দিয়ে থানার সামনে নিয়ে যায়। এদিকে আরুর তো মাথা ভোবো করে ঘুরছে, এত দামি গাড়িতে সে কোনোদিন ওঠেনি। আরে উঠা তো দূরের কথা, সে নিজের স্বচক্ষে দেখেনি। সে ভাবতেই পারছে না আমি শহরের নামকরা কোটিপতির ছেলে। আমি থানায় গিয়ে সোজা ওসির কাছে চলে যাই। কিরে গরিবের বাচ্চা, আজ কি মনে করে থানায় এলি? ওই দিনে ধুলাই তো মনে হয় কম হয়ে গেছে। এই ওসি, গলা নামিয়ে কথা বল। তোর মতো 2 টাকার ওসি আমার পকেটে থাকে। আমি ওসির অনুমতি না নিয়েই চেয়ারে বসে পড়ি, আর ওসি টেবিলে পা তুলে দেয়। ওসি তো মেজাজ খারাপ হয়ে যায় আমার কর্মকাণ্ড দেখে। এই ছোট লোক, তোর কত বড় সাহস, তুই আমার সামনে এসে আমার টেবিলের উপরে পা তুলে দিস? একে তো অনুমতি নিসনি, তার উপরে আবার বেয়াদবি করছিস। এই ওসি, গলা নামিয়ে কথা বল, না হয় কর্ণনালীটা সোজা লক করে ফেলবো। তুই বাপ চিন্তা এখনো ভুল করেছিস। বলেছিলাম না একক দর্শকের সব হিসাব করব, সময়টা এসে গেছে। ওসি তো সেই লেভেলের খেপে গেছে। এই বেয়াদবের বাচ্চা, আমার সাথে বেয়াদবি বলে সে আমার কলার ধরে টান দিয়ে মাটিতে ফেলে দেয়। এই ওসি, খুব বড় ভুল করছিস। পুরনো হালখাতার হিসেব এখনো বাকি, তার উপরে নতুন করে আবার হিসেবের খাতা ভারী করছিস। এই কনস্টেবল, এদিকে আয়। বেটাকে নিয়ে গিয়ে লকআপে ঢুকা, আর ইচ্ছে মতো ধোলাই কর। মাথা থেকে পা পর্যন্ত ধোলাই কর, যাতে করে বাকি জীবন আর হাঁটাচলা করতে না পারে। আরু দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে, কারণ আসার সময় আকাশ ওকে বারণ করে দিয়েছে। আরু মনে মনে ভাবছে, আজ ওসির শেষ দিন, কত বড় তুফান আসতে চলেছে তার কোনো আইডিয়া নেই। কনস্টেবল আমাকে নিয়ে গিয়ে লকআপে ঢুকালো। ওসি হাতের মধ্যে বড় একটা রোলার নেয়, আর বাকি 2-3 জন কনস্টেবল হাতের মধ্যে রোলার উঠিয়ে নেয়। আমাকে ওরা লকআপের মধ্যে ঢুকিয়ে শিকল দিয়ে হাত পা বেঁধে ফেললো। ওসি রোলারটা দিয়ে যেই না আমাকে মারতে যাবে, তখনই পুরো থানা কাঁপতে আরম্ভ করে। কনস্টেবল একজন দৌড়ে এসে বলে, স্যার, রানা মাস্তান থানা এসেছে, তার সাথে কয়েক শতাধিক ছেলে পেলে। ওসি তো কলিজা কাঁপা শুরু করলো। রানা ভাই থানায় কেন? আল্লাহ জানে আজ কপালে কি লিখে আছে। ওসি রানাকে জমের মতো ভয় পায়। শুধু ওসি না, শহরে যত নামি দামি ব্যক্তি আছে সবাই রানাকে বাঘের মতো ভয় পায়। ওসি লকআপ থেকে বের হয়ে রানার কাছে যায়। ভাই আপনি হঠাৎ এখানে? আর ভাই আপনি কেন কষ্ট করে আসতে গেলেন? আমায় একবার শুধু ফোন করে বলতেন, আমি চলে যেতাম। ওসি এক কনস্টেবলকে বলল, এই তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখিস? যা ভাইয়ের জন্য চা নিয়ে আয়। ওসির তো ভয়ে বুক ধুকবুক ধুকপুক করছে। বাকি থানার যারা আছে কারোর কলিজায় পানি নাই, কারণ রানা মাস্তান থানায় এসেছে। ওর নাম শুনে নাই, এই শহরে এমন একটা মানুষও নাই। ওর নাম নিয়ে ভয় দেখে বাচ্চাদেরকে মা ঘুম পাড়ায়। এই ওসি, তোর খেল খতম। তোর নাকি অনেক পাওয়ার বেড়েছে। ওসি রানার পায়ে পড়ে যায়। ভাই আপনার পায়ে পড়ি, আমার কি ভুল হয়েছে বলেন, আমি শুধরে নিচ্ছি। ভাই বিশ্বাস করেন, আমি কোনো ভুল করিনি। আমি তো লকআপের ভিতর থেকে পৈশাচিক হাসি আসছে, আমারও আরুরও সেই হাসি পাচ্ছে। এই ওসি, তুই কোনো ভুল করিসনি। তুই যেটা করেছিস সেটা মহাভুল। সেই ভুলের কোনো ক্ষমা নাই। আর তুই আমার পা ধরেছিস কোন সাহসে? তোকে তো জুতার তলে পিষে মারবো। ভাই আপনার পায়ে জুতোটা দিয়ে ইচ্ছে মতো আমাকে মারেন, আমি আপনার পোষা কুকুর। কিন্তু ভাই জানে মারিয়েন না। আমার যা ভুল হয়েছে আমি শুধরে নিব। প্লিজ ভাই একটা সুযোগ দেন। তোকে আমি কেন, পৃথিবীর কোনো কারো সাধ্য নাই তার হাত থেকে বাঁচানোর। সে যদি তোর প্রাণ ভিক্ষা দেয় তাহলে তোর দেহে প্রাণ থাকবে। এমন সময় কনস্টেবল চা নিয়ে আসে। ভাই, আপনার চা চা চা। তোতলাতে তোতলাতে বলল। কনস্টেবলের হাত অনবরত কাঁপতেছে, মনে হয় এখনই জায়গার মধ্যে মলমূত্র ত্যাগ করবে। এই ওসি, তুই লকআপে কাকে আটক করেছিস? ভাই সে থানায় এসে বড় গলায় কথা বলছিল, তাই আটক করেছি। ভাই সে মনে হয় আপনার লোক। আমার ভুল হয়ে গেছে ভাই, আমি এখনই ছেড়ে দিচ্ছি। রানা ওসির বুকের মধ্যে সজোরে একটা লাথি মারে।
ওসি সোজা লাথি খেয়ে ফ্লোরে গিয়ে ছিটকে পড়ল। এই কুত্তার বাচ্চা, সে আমার লোক না, বরং আমি তার পোষা কুত্তা। ওসির চোখ বড় বড় হয়ে যায়। রানা মাস্তান কি বলছে এসব উল্টাপাল্টা? শি ইজ বিল্লা ভাউ, যাকে এক নামে পুরো শহর চিনে, বিল্লা দ্য কিং। আমি রানা, তার কাছে কাঠপুতুলি। আমার মতো রানা তার আশেপাশে অনেকগুলা ঘুরঘুর করে। তুই তাকে লকআপে আটক করেছিস? তাহলে তুই ধরে নে, তোর সমাধি এই থানায় আজকেই হবে। ওসির চোখ দিয়ে ঝর্ণার মতো পানি ঝরতে আরম্ভ করলো। ওসির কলিজা যেন শুকিয়ে গেছে। সে কি করছে তার কোনো আইডিয়া নাই। বিল্লাকে লকআপে না, শুধু তাকে সারা রাত মেরেছেও। থানার মধ্যে যত পুলিশ মজুদ ছিল কারোর কলিজার সাথে নাই। আজ ওসির পাত্তা কেটে গেছে। ওসির দৌড় লকআপে ঢুকে পড়লো আর আমার পা গিয়ে ঝাপটে ধরলো। ভাই, আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দিন। ওসি নিজের হাত দিয়ে নিজের বুকে সজোরে আঘাত করতে থাকে। ও ভাই, আমায় ক্ষমা করে দিন, আমি জানতাম না আপনি কে, আর আমি আমার পাওয়ারের অপব্যবহার করেছি, আর কোনোদিন এমন করব না বলে আমার পায়ে ঝাপটে ধরে কান্না করতে থাকে। এই ওসি, পাঁচের উপরে ওঠ, দেখছিস পাওয়ার? হ্যাঁ, এটাই পাওয়ার। 10 জন কনস্টেবল সাথে নিয়ে গিয়ে মানুষকে তুলে এনে লকআপে ঢুকিয়ে মারধর করা, এটা পাওয়ার না। পাওয়ার হচ্ছে তোর মতো ওসি এসে পায়ে ধরে হামাগুড়ি দিয়ে মাপ চাওয়া। কি বলেছিলাম তোর হালকাটা ভারী হচ্ছে, কিন্তু শুনলি না। সেই এসে আমার পায়ে ধরে হামাগুড়ি দিয়ে কান্না করছিস। যা, জীবনটা ভিক্ষা দিলাম, কারণ এই সমস্ত কিছু আমি ছেড়ে দিয়েছি। না হয় তোর দেহটা এত সময় ফ্লোরে পড়ে থাকতো। এরপর আর এমন পাওয়ারের অপব্যবহার করিস না। ভাই, আমার জীবন থাকতে আর কোনোদিন এমন ধরা করব না। এই রানা, চল। তারপর সবাই বাসায় চলে গেলাম। কনস্টেবল একজন ওসির উপরে গরম হয়ে যায়। এই ওসি শোন, এটাই হচ্ছে মনুষ্যত্ব। তোর মধ্যে কোনো মনুষ্যত্ব নাই। ওসি যেন পাগল হয়ে গেছে, তার মধ্যে কোনো হিতাহিত জ্ঞান নাই। আমি বাসায় এসে পড়েছি, সাথে আরুকেও নিয়ে এসেছি। আকাশ, তুই এত বড় মাপের একজন হওয়ার পরেও এমন নর্মাল হয়ে থাকিস কেন রে? বেশভূষাতে কি আছে, খালি অহংকার, এটাই তো। শোন, অহংকার আমার 2 চোখের শত্রু। আসলেই রে, তুই মহান একজন মানুষ। তোর মতো একজন মানুষকে জীবন সঙ্গী করে পেতাম, জীবনটা সুন্দর হয়ে যেত। কেন করে নে, বারণ করছে কে? না রে, তার হবে না, কারণ একজনের সাথে আমার সম্পর্ক আজ 3 বছরের। সেই তালে থাকে, ওকে আমি অনেক 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 লাভ করি। আর তার চেয়ে বড় কথা, তোকে আমি বন্ধু ভাবি আকাশ। তোর পাশে এইভাবেই সারা জীবন থাকতে চাই। আর যদি তাকে ছেড়ে দিয়ে তোর সাথে জীবনের সূত্রপাত করি, তাহলে এটা স্বার্থের লোভ ছাড়া আর কিচ্ছু হবে না। যাক, তোরা ভালো থাক, এটাই দোয়া। আর শোন, তোকে নিয়ে আমার মনে এমন কোনো ফিলিংস নাই, কারণ তুই একটা ভালো মানুষ। তোর মতো ভালো চরিত্রের অধিকারী হতে হলে আমায় আরো 7 বার জন্ম নিতে হবে। সারা জীবন তোর পাশে এভাবে বন্ধু হয়ে থাকতে চাই। আকাশ, তুই নিজেকে যাই ভাবিস না কেন, তুই আসলেই অনেক ভালো, যেটা আমি জানি। আচ্ছা শোন, আজ যেতে হবে রে, অনেকটা সময় হয়ে গিয়েছে। আচ্ছা যা, কাল কলেজে গেলে দেখা হবে। আর শোন, ড্রাইভার তোকে বাসা পর্যন্ত একদম এগিয়ে দিয়ে আসবে। বাসায় পৌঁছে আমায় ফোন করিস। আচ্ছা। তারপর চলে গেল। আমি এখন দুনিয়ার সবচাইতে হ্যাপি একটা মানুষ, কারণ আমি নিজেকে বদলাতে শিখে গেছি। আমার মধ্যে এখন কোনো হিংস্রতা নাই। তার চাইতে বড় কথা হচ্ছে, আমার জীবনে আরু নামের একটা ভালো বন্ধু এসেছে। পরের দিন সকালবেলা রেডি হয়ে কলেজে চলে এলাম। আজ একদম পুরো ভিন্ন গেটআপে। ল্যাম্বরগিনিটা নিয়ে আমি নিজে ড্রাইভ করে কলেজের সামনে পার্ক করলাম। তারপর ভিতর থেকে নেমে এলাম। পুরো কলেজের সবাই গাড়িটার দিকে হা হয়ে তাকিয়ে আছে। আমাকে দেখে সবাই তো অবাক, হয়তো রাজপুত্রের মতো লাগছে। আমাকে দেখে কেউ চোখ ফিরাতে পারছে না। এমন সময় কেউ একজন পিছন থেকে এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো আর আমার ঘাড়ের মধ্যে কয়েকটা চুমু বসিয়ে দিল। আমি তো ভ্যাবাচাকা খেয়ে গেলাম। আমি পিছনে ঘুরে দেখি হেনা। আমার মেজাজ তো পুরো গরম হয়ে গেছে। আমি হেনার গালের মধ্যে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিলাম। এই, তোর কত বড় সাহস যে তুই আমাকে জড়িয়ে ধরেছিস? সাহসের কি আছে? আমার বিএফকে আমি জড়িয়ে ধরেছি। এই মেয়ে, শ্যাট আপ, মুখ সামলে কথা বল। তোর সাথে আমার কোনো কালেই কোনো কিছু ছিল না। হঠাৎ কোথা থেকে উড়ে এসে বিএফ দাবি করছিস? প্লিজ আকাশ, আমায় এভাবে অস্বীকার করো না। আমি যা করেছি ভুল করেছি। প্লিজ আমায় ক্ষমা করে দিয়ে নিজের করে নাও। হেনা মনে হয় এখনই কান্না করে দিবে। এই ড্রামামাজ মেয়ে, অনেক হয়েছে তোমার ছলনা, এবার আর না। আমি আমার মতো ভালোই আছি, আর এইসবের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই। বিশেষ করে তো তোমার সাথে একদমই নাই। ছলনাময়ী মেয়ে, নিজের রাস্তা মাপো। আর আমি তো খ্যাত, আমার সাথে কি করে কথা বলছো? ঘৃণা হচ্ছে না এখন? হেনা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কি বলবে সে? কিছুই বলার মতো নাই, কারণ সে এমন বিহেভিয়ার আগে দেখে এসেছে আমাকে। আস্থা ফেরত পাচ্ছে একক দশকে। এই মেয়ে, সরো। তোর মতো মেয়ের সাথে
আমার কোনো কিছুই নেই। আর নিজের স্ট্যাটাস দেখেছো তুমি? সাধারণ একটা ওসির মেয়ে, আর আমি কার ছেলে সেটা তো হয়তো জেনেই গেছো। তাহলে এবার ভাগো, আমার লেভেলের না তুমি। হেনা ছোট বাচ্চার মতো কান্না করে দেয় আমার কথা শুনে, আর আমি হেনাকে ফেলে রেখে ক্লাসে চলে যাই। হেনার নিজের দোষে সবটা হয়েছে। অহংকার পতনের মূল, আসলেই কথাটা সত্যি। হেনা কান্না করতে করতে বাসায় চলে যায় ক্লাস না করে। আমি ক্লাসরুমে ঢুকতেই সবাই আমার সাথে কথা বলতে এগিয়ে আসে, বিশেষ করে মিম। আসলে সরি আকাশ, হেনার সাথে মিলে তোমায় কষ্ট দিয়েছি। প্লিজ আমাকে তোমার বন্ধু বানাবে? মিম শোনো, সরির কিছু নাই, নিজের দৃষ্টিভঙ্গি বদলাও। কেন এতদিন আমি খেয়েছিলাম, কিন্তু এখন কি এমন হলো যে মাপ চাচ্ছ? শুনো, তোমরা হচ্ছে স্বার্থপর কাতারের মানুষ। তোমার সাথে বন্ধুত্ব তো দূরের কথা, তোমার ছায়া পর্যন্ত আমার ধারে কাছে আসতে পারবে না। লেভেল আছে তোমার যে আমার সাথে বন্ধুত্ব করতে আসছো। আমার বাসার পশু পাখিও তো তোমার থেকে বেশি যোগ্যতা সম্পূর্ণ। হ্যাঁ, আসছে বন্ধুত্ব করতে। আমার কথা শুনে মিম মাথা নিচু করে সেখান থেকে চলে যায়। কারোর মুখে কোনো কথা নাই, কারণ আমার আসল পরিচয় জানার পর সবাই বুঝে গেছে আমার লেভেল কোথায়। সবাই আমাকে অপমান করত, কিন্তু কেউ জানতো না আমি যে এই শহরের নামকরা কোটিপতির ছেলে। আমার কাছে তারা কিছুই না। একটু পর আরও আসে ক্লাসে। তিশানও আজ ক্লাসে এসেছে। তিশান তো আমার ব্যাপারটা শুনে পুরা ক্লাস শুরু হয়ে যাবে তাই সবাই নিজের জায়গা ঠিক করে নেয়। আমি আজও সামনে বসেছি, পাশের সিটেই আরু, আর তার থেকে এক বেঞ্চ দূরে তিশান। স্যার ক্লাস নিতে এসে দেখে আমি সবার সামনে বসেছি। আজ আমার কাপড় চোপড় দেখে স্যারের হুশই উড়ে যায়। স্যার ভিতরে ভিতরে নিজেকে নিজে ধিৎকার দিচ্ছে, কারণ তিনিও আমাকে কথা শুনিয়েছেন। স্যার চুপচাপ ক্লাস করে চলে যায়। একটু পর কেউ একজন এসে বলে আমাকে হেড স্যার ডাকছে। আমি হেড স্যারের কাছে যাই।